স্যার স্যার আরেকবার একটু ইন্টারাপ্ট করছি, মানে যখন আপনার ক্লাস শুনবো এখন এখন তো কিছু নোট করার দরকার নেই। খাতা একটা সামনে রাখতে পারো, যদি কিছু তোমার মনে হয় যে আমি বলছি কিন্তু লেখা নেই, বা অনেক সময় হয় না যে হ্যাঁ, খাতা একটা আছে স্যার। একটা কিছু প্রশ্ন করলে তোমরা কেউ, সেটার উত্তর তো আচ্ছা। লেখা থাকবে না নোটসে, তো সেটার উত্তর হয়তো দিলাম, হুম হুম। সেরকম কিছু থাকলে আচ্ছা নোট আচ্ছা। ডাউন করে নিতে পারো। এমনি আমার আচ্ছা আচ্ছা। ক্লাস নেওয়ার জন্য আমার তোমাকে আলাদা করে মানে ক্লাসের কিছু নোটস আমি বলবো না, নোট ডাউন করে নাও, ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার। সেটা বরং তোমরা যখন এমসিকিউ ক্লাসগুলো অ্যাটেন্ড করবে সেটাই রেখো, কারণ সেটাই অনেক এরকম আচ্ছা। প্রাসঙ্গিক মানে জিনিস চলে আসবে যেগুলো ওটা হয়তো নোটসের মধ্যে নেই, কোনো কোশ্চেনের মধ্যে থাকবে না। আচ্ছা, আমি একটু বলে নিই এটা। সেটা হচ্ছে যে আমি বলছিলাম যে আমাদের অনেকেরই ধারণা থাকে না যে পলিটিক্যাল সায়েন্স কি, পলিটি কি, ধারণা থাকে না। তো যদি আমরা পলিটিক্যাল সায়েন্স বলি, পলিটিক্যাল সায়েন্স একটা সাবজেক্ট, যেমন হিস্ট্রি একটা, জিওগ্রাফি একটা, এরকম পলিটিক্যাল সায়েন্স একটা সাবজেক্ট। এখন পলিটিক্যাল সায়েন্সের মধ্যে ৮ রকমের উইংস আছে, মানে পলিটিক্যাল সায়েন্সের মধ্যে ৮ ধরনের সেক্টর আছে। যেমন আইআর রয়েছে ওর মধ্যে, ইন্টারন্যাশনাল রিলেশন। ওর মধ্যে রয়েছে পলিটিক্যাল থট, ঠিক আছে? পলিটিক্যাল থট মানে সেটা ওয়েস্টার্ন পলিটিক্যাল থট আছে, ইন্ডিয়ান পলিটিক্যাল থট আছে, বিভিন্ন কান্ট্রি ওয়াইজ বা রিজন ওয়াইজ থট আছে। আমাদের ইন্ডিয়ার লোকজনকে ইন্ডিয়ান পলিটিক্যাল থট পড়তে হয় আর ওয়েস্টার্ন পলিটিক্যাল থট পড়তে হয়। আচ্ছা, এই ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের মধ্যে আমরা কনফুসিয়াসকেও ঢুকিয়ে নিই, মানে ওয়েস্টার্ন বলতে অ্যাকচুয়ালি নন ইন্ডিয়ান পলিটিক্যাল থট একসঙ্গে আমরা ওয়েস্টার্ন পলিটিক্যাল থট হিসেবে ধরি। এর মধ্যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, এর মধ্যে রয়েছে পলিটিক্যাল সোশ্যালাইজেশন, এরকম ৮টা উইংস রয়েছে। আমরা এই উইংস এর মধ্যে বেসিক্যালি আমরা এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের একটা পার্ট পড়ি। কিরকম পার্ট? পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে দুটো পার্ট হয়, একটা পলিটিক্যাল পার্ট হয়, একটা নন পলিটিক্যাল পার্ট হয়। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন, যেটা আমাদের ডাব্লিউবিসিএস এর এক্সিকিউটিভ এক্সামিনেশন সিলেবাস, প্রিলি হোক বা কম্পালসারি হোক, দুটোর ক্ষেত্রেই সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন উইথ স্পেশাল রেফারেন্স অফ পঞ্চায়েতি রাজ সিস্টেম। তাহলে আমাদেরকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের পুরোপুরি পলিটিক্যাল পার্টটাকে পড়তে হচ্ছে, নন পলিটিক্যাল পার্ট আলাদা করে পড়তে হবে। মানে আমাদের এরকম প্রশ্ন দেয় না যে, মানে এরকম কোনো বিষয় দিয়ে যায় না যে চিফ সেক্রেটারির কি কাজ, আমাদের জয়েন্ট সেক্রেটারির কি কাজ, এই রকমের সেক্টর দিয়ে কোশ্চেন দেয় না। এই এদের কাজকর্ম কি ওই ডাব্লিউবিসিএস অফিসার হওয়ার পরে যখন ট্রেনিং হয় তখন পড়তে হয়, তার আগে এদের সম্পর্কে সেইভাবে পড়তে হয় না। যদি কেউ অপশনাল নেয় পলিটিক্যাল সায়েন্স, তার জন্য সেটা আবার ডিটেলসে পড়তে হয়। কিন্তু ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন, যেটা ডাব্লিউবিসিএস প্রিলিমস আর মেন্সের জন্য লাগে, তাতে আমাকে কোনোভাবেই এই সেক্টরটা পড়তে হয় না। তার মানে পলিটিক্যাল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যে পার্ট, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, আমাদের পিএম, আমাদের সিএম, গভর্নর, এই সবগুলো পড়তে হয়। এখন তাহলে কি আমাদের শুধু ইন্ডিয়ান পলিটি, তাহলে আমরা কি গোটা পলিটিক্যাল সায়েন্স যদি এই সার্কেলটা হয়, তাহলে আমরা পলিটিক্যাল সায়েন্সের কি সামান্য একটা অংশ পড়ছি, তাই না? এই সামান্য অংশ যেটা পড়ছি সেটার নাম আমরা কি বলছি? পলিটি। এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের পলিটিক্যাল পার্টটা ভারতের শাসন ব্যবস্থা বা ইন্ডিয়ান পলিটি নামে ইন্ডিকেটেড হয়। তাহলে ইন্ডিয়ান পলিটি, এই ইন্ডিয়ান পলিটি মানে ভারতের শাসন ব্যবস্থা। এখন ভারতের শাসন ব্যবস্থা শুধু তার সংবিধান অনুযায়ী চলে না, সংবিধান ছাড়াও কিছু অতি সাংবিধানিক বিষয়পত্র থাকে। তার মানে যদি আমাদের এটা হয় পলিটি, তাহলে এই পলিটির মধ্যে আমাদের কি পড়তে হয়? দুটো পার্ট, একটা হচ্ছে কনস্টিটিউশনাল পার্ট, যেটা আমাদের প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এইগুলো। এটা হচ্ছে সাংবিধানিক অংশ। এটা ক্লিয়ার এই পর্যন্ত দিব্যার হ্যাঁ কাছে? স্যার। হ্যাঁ। আর একটা হচ্ছে নন কনস্টিটিউশনাল পার্ট, এটাকে আমরা নন কনস্টিটিউশনও বলতে পারি, আবার এক্সট্রা কনস্টিটিউশনও বলতে পারি। নন কনস্টিটিউশনাল শুনতে একটু কেমন কেমন লাগে, এই অসাংবিধানিক কিছু বিষয় না, একদমই অসাংবিধানিক না, এটাকে আমরা বলবো অতি সাংবিধানিক বা সংবিধান বহির্ভূত বিষয় বলবো। এটা কিন্তু অসাংবিধানিক নয়, আনকনস্টিটিউশনাল নয়, দুটোর মধ্যে ফারাক আছে। নন কনস্টিটিউশনাল হচ্ছে সংবিধান বহির্ভূত জিনিস, আর আনকনস্টিটিউশনাল বলে দ্যাট ইজ অসাংবিধানিক, এটা অসাংবিধানিক নয়, এটা হচ্ছে সংবিধান বহির্ভূত। এখন সংবিধান বহির্ভূত মানে, ধরো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের দেশের ফিনান্সিয়াল পলিসির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দেশের শাসন ব্যবস্থার ক্ষেত্রে, কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তো সংবিধানে দেওয়া নেই। তাহলে এরকম অনেক অর্গানাইজেশন রয়েছে যেটা সংবিধানে দেওয়া নেই কিন্তু তারা দেশের শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, যেমন নীতি আয়োগ এখন রয়েছে। নীতি আয়োগের ক্ষেত্রে সে কি করে? ভারতবর্ষের থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়। এই নীতি আয়োগ সংবিধানে দেওয়া নেই। তাহলে আমাদের সংবিধানে নন কনস্টিটিউশনাল যে বিষয়গুলো রয়েছে, সেটাকে সেগুলোকে তৈরি করতে গেলে দুটো ওয়ে আছে, একটা হচ্ছে আইনের মাধ্যমে তৈরি করা যেতে পারে, আর একটা হচ্ছে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে সেটাকে তৈরি করা যেতে পারে। যদি আইন দিয়ে তৈরি হয় তাকে আমরা বলি স্ট্যাচুটারি বডি, ল মানে স্ট্যাচুট, আর সেই স্ট্যাচুট থেকে হচ্ছে স্ট্যাচুটারি, আইনি সংস্থা। আর যদি সেটা অর্ডারের মাধ্যমে, এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে হয়, তাহলে তাকে আমরা নন স্ট্যাচুটারি বলি, বা তাকে আমরা এক্সিকিউটিভ বডিও বলতে পারি। নন স্ট্যাচুটারি শুনে থাকবে তুমি কোনো কোশ্চেনের ক্ষেত্রে।
অথবা আমরা এক্সিকিউটিভ বডিও বলতে পারি, যেহেতু অর্ডারটা এক্সিকিউটিভ সেক্টর থেকে প্রোভাইড করা হয়। তো এই হচ্ছে আমাদের টোটাল বিষয়, যে পলিটির মধ্যে অ্যাকচুয়ালি সাংবিধানিক বিষয় পড়তে হয়, আবার অতি সাংবিধানিক বিষয় পড়তে হয়, যেটা দুটো ভাগ। স্ট্যাচুটরি মানে হচ্ছে আইনের মাধ্যমে তৈরি হওয়া বিষয়গুলো বা সংস্থাগুলো, আর অর্ডারের মাধ্যমে তৈরি হওয়া কোনো এরকম সংস্থা থাকলে তাকে আমরা নন স্ট্যাচুটরি বা এক্সিকিউটিভ অথরিটি বলে ইন্ডিকেট করি। এটাই স্যার তার মনে হচ্ছে পলিটির মধ্যে একটা পার্ট গেলে কনস্টিটিউশন, যেখানে আর্টিকেল বা এগুলো সব পড়ছে, হ্যাঁ, তার মধ্যে রাষ্ট্রপতি, আমরা পার্লামেন্ট, সুপ্রিম সব কোর্ট। পড়ছি, আমরা এখন যেগুলো পড়ছি পার্লামেন্ট। হ্যাঁ, এখন যেগুলো পড়ছি, আর এক্সট্রা কনস্টিটিউশনের আবার দুটো ভাগ, একটা আইনের মাধ্যমে, একটা হ্যাঁ, এটার এক্সিকিউটিভ, এক্সাম্পল তাই তো? হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আর এটার এক্সাম্পল নীতি আয়োগ করে নাও। নীতি আয়োগ, এক্স্যাক্টলি যেটা বলল, যে একটা হচ্ছে আইনের মাধ্যমে তৈরি হওয়া বডি, আর একটা হচ্ছে অর্ডারের মাধ্যমে তৈরি হওয়া বডি। ব্যাস, এই হচ্ছে আমাদের পলিটি। তাহলে পলিটি স্যার হচ্ছে ওখানে একটা কোয়েশ্চেন ছিল যে জেএসপিএসসি মানে জয়েন্ট স্টেট জয়েন্ট পাবলিক স্টেট সার্ভিস পাবলিক কমিশন, সার্ভিস কমিশন, সেটা জেএসপিএসসি। সেটা স্যার কনস্টিটিউশন কেন হবে না, ওটা ক্লিয়ার এটা হয়নি। 315 ক্লজ 2 তে দেওয়া আছে। আমাদের 315 দুটো ক্লজ আছে, একটা ক্লজ 1 যার মধ্যে ইউপিএসসি কথা বলা আছে, আর এসপিএসসি কথা বলা আছে, আর জিএসপিএসসি কথা বলা আছে 315 ক্লজ 2। এই 315 ক্লজ 1 এ কি আছে বলছে, ভারতবর্ষে একটা ইউপিএসসি থাকবে, এসপিএসসি বলছে, আর সেই সঙ্গে ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা করে এসপিএসসি থাকবে। এটা 315 যেমন বলছে, তেমনই 316 থেকে বাকি একদম রেস্ট অফ দ্য আর্টিকেল, এখানে 323 পর্যন্ত সবটাই এই ইউপিএসসি আর এসপিএসসির আর্টিকেল। তাহলে ইউপিএসসি সম্পর্কে শুধু 315 ক্লজ 1 বলছেই না যে সেখানে একটা ইউপিএসসি থাকবে, স্টেট পিএসসি থাকবে, তার সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো আর্টিকেলও ইউপিএসসি এসপিএসসি সম্পর্কে বিশদে আলোচনা করছে সংবিধানে। কিন্তু জিএসপিএসসি সংক্রান্ত এই 315 ক্লজ 2 বলছে যে পার্লামেন্ট চাইলে বাই ল একটা জয়েন্ট পিএসসি তৈরি করতে পারে ফর 2 or more স্টেটস। এটাই হচ্ছে জিএসপিএসসি। এবার তাহলে আমাকে বলো, পার্লামেন্ট বাই ল তৈরি করলে কোনো বডিকে কি বলি আমরা? কি বলি? স্যার পার্লামেন্ট বাই ল তৈরি করছে, তাই তো? ল দিয়ে স্ট্যাটিউটরি। তাহলে তো ল দিয়ে কিন্তু তৈরি করলে কি? যদি, হ্যাঁ লটা হলে তো স্ট্যাচুটরি হচ্ছে, ঠিক কথা। সেই কিন্তু জন্যই তো স্যার যদি বলছি এটা, জিএসপিসি সাংবিধানিক বডি নয়, এটা একটা এক্সট্রা কনস্টিটিউশন বডি যেটা আইনের মাধ্যমে তৈরি হতে পারে। এখন অবধি একবারই কিন্তু এটা হয়েছে। আর্টিকেলের মধ্যে পড়ছে যে 3152, আর্টিকেলের মধ্যে আর্টিকেলটা তো কি বলা আছে? কনস্টিটিউশনের পোর্শনের মধ্যে পড়ছে। আর্টিকেলের মধ্যে কি বলা আছে? এটা আইনের মাধ্যমে তৈরি হবে তাই বলা আছে। তো আর্টিকেলের মধ্যে সুন্দর করে বলা আছে এটা স্ট্যাচুটরি বডি হিসাবেই তৈরি করতে হবে। সংবিধানে ও আর্টিকেল আচ্ছা 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 থাকলেই আচ্ছা শুধু আচ্ছা, হবে এবার না, বুঝতে পেরেছি। আর্টিকেলে বিশদে আলোচনা থাকতে হবে, তবেই তাকে আমরা সাংবিধানিক বডি বলবো। শুধু আর্টিকেলে যদি উল্লেখ থাকে তাহলে সেটার কোনো এস্টাবলিশমেন্ট নেই, কিভাবে হবে সেটা সংবিধানে দেওয়া নেই, তাহলে তোমাকে আইনের সাহায্য নিতেই হবে। তাই জন্য আমরা এটাকে আইনি বডি বলবো, কারণ এখানে সংবিধানে যেটা দেওয়া আছে সেটাও তাই বলছে, যেটা আইনের মাধ্যমেই তৈরি করতে হবে। বোঝা গেছে? তার মানে হ্যাঁ হ্যাঁ, এবার এটা বুঝতে পেরেছি স্যার। এক্সাম্পল এই জন্য দিই কারণ অনেক সময় স্টুডেন্টরা কি হয়, শুধু এটাই ভেবে বসে থাকে যে এটা সংবিধানে আর্টিকেল আছে মানে সেটার স্ট্যাচুটরি বডি হতে পারবে না, একদমই তা নয়। এটা তার এক্সাম্পল যে সংবিধানে আর্টিকেল থাকা সত্ত্বেও আমরা একে সাংবিধানিক বডি বলতে পারছি না। তাহলে শুধু ওই আধখাপচা যদি জ্ঞান থাকে যে আমার সংবিধানে আর্টিকেল থাকলে সেটা সাংবিধানিক বডি, তাহলে তাহলে রং। আমি তো বলে দিচ্ছি যে শুধু সংবিধানে সেটা সম্পর্কে আর্টিকেল নয়, বিশদে দেওয়া থাকবে কিভাবে তৈরি হবে, কে অ্যাপয়েন্ট করবে, কে রিমুভ করবে, সব দেওয়া থাকবে তার মধ্যে। সেটা কি জিএসপিসি দেওয়া আছে? নেই তো। কি দেওয়া আছে? জিএসপিসি পার্লামেন্ট বাই ল তৈরি করবে সেইটা বলা আছে। সো দ্যাটস ওয়াই এটা একটা স্ট্যাচুটরি বডি। বোঝা গেছে? সে বলছি নর্থ ইস্টে বোধহয় জিএসপিএসসি আছে না, মানে আসাম, এই না, মেঘালয়, মণিপুর, ওগুলোতে তার বোধহয় আসামের একটাই কন্ডাক্ট করে না, আসাম পিএসসি। না, ওখানে কোনো মানে মণিপুর বা নাগাল্যান্ডে আলাদা করে কি পিএসসি রয়েছে, মণিপুর না, পিএসসি? ওগুলো সব সেপারেট। ওখানে যেটা আছে জয়েন্ট, ওখানে একটা জোনাল কাউন্সিল আছে। জোনাল ও কাউন্সিল আছে আচ্ছা আচ্ছা। ওখানে, নর্থ ইস্টার্ন জোনাল কাউন্সিল, বাট কোনো জয়েন্ট পিএসসি আর নেই, তৈরি হয়নি আর। ওই একবারই তৈরি হয়েছিল হরিয়ানা সে পাঞ্জাবের একবার জন্য। কোথায় হয়েছিল, ওটা কি ওই হরিয়ানা, পাঞ্জাব আর হরিয়ানা? পাঞ্জাব আর হরিয়ানার জন্য কমন জিএসপিসি আচ্ছা তৈরি আচ্ছা হয়েছিল। আচ্ছা আচ্ছা। 1 বছর ছিল, 1 বছর কাজ করেছিল, তারপর আবার অ্যাবলিশড হয়ে গেছিল, সেপারেট হয়ে গেছিল। ওকে, ঠিক আছে, হ্যাঁ স্যার, বুঝতে রাখি পেরেছি। আমরা আজকের টপিকটা। আমরা আজকে সিটিজেনশিপ পড়বো। বেশ, এটা দিব্যার করে একটা প্রশ্ন ছিল, সেটার উত্তর দিলাম। আমরা আজকের টপিকের মধ্যে পড়বো হচ্ছে সিটিজেনশিপের বেসিক কনসেপ্ট, মানে সিটিজেনশিপ কি, সিটিজেন কি,
ফরেনার কি, এগুলো জানবো। ক্লাসিফিকেশন দেখবো সিটিজেনশিপের, এবং কনস্টিটিউশনাল প্রভিশন কি আছে, সিটিজেনশিপ অ্যাক্টের ডিটেলস দেখবো, আর ইম্পর্টেন্ট কিছু কেসেস যেমন প্রত্যেকদিন দেখি টপিকের সঙ্গে সঙ্গে সেটাও দেখবো। তো সিটিজেনশিপের স্টার্টিং এ যেটা জিজ্ঞাসা করা হচ্ছে, সিটিজেন বলতে তোমাদের কি আইডিয়া রয়েছে, বা সিটিজেনশিপ বলতে কি আইডিয়া রয়েছে, দুটোই বলো। সিটিজেন বলতে কাকে বোঝো, আর সিটিজেনশিপ বলতে কি বোঝো? সিটিজেন তো মানে দেশের নাগরিককে বলে, মানে আমি যে দেশের বৈধ নাগরিক। হ্যাঁ, তাহলে তো সেটা তো বাংলা হয়ে গেল, সিটিজেনের বাংলা নাগরিক। মানে নাগরিক বলতে কি বোঝো? নাগরিক মানে কি বলবো? আমরা এটাকে একটুখানি রাইটের প্রেক্ষিতে পড়লে বুঝতে পারবে। রাইটস এর মোটামুটি তো ধারণা রয়েছে। কি কি রাইট হয়? যদি আমরা ওভারঅল সবার রাইট চিন্তা করি, এটা হচ্ছে আমরা বলি ন্যাচুরাল রাইটস। এটার মধ্যে অ্যানিমালস রাইটসও ইনক্লুডেড। নেচারে যা যা রয়েছে তারা যে রাইটস এনজয় করে, দ্যাট ইজ ন্যাচারাল রাইটস। ন্যাচারাল রাইটস এর মধ্যে খিদে পেলে খাওয়া, নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া, এগুলো সব ইনক্লুডেড। আর কি হতে পারে? সোশ্যাল রাইটসও হতে পারে। সামাজিক, সমাজবদ্ধ মানুষজন যেসব রাইটস সমাজে এনজয় করে, সেগুলো সোশ্যাল রাইটস। তাহলে আমি আমার পাড়াতে সরস্বতী পুজো করবো সবাই মিলে, এটা একটা সোশ্যাল রাইটস। আর হয় পলিটিক্যাল রাইটস। আচ্ছা, সোশ্যাল রাইটস এর সঙ্গে ইকোনমিক্যাল রাইটস তো আমরা ইনক্লুড করতে পারি, এগুলোকে সব আমরা সিভিক রাইটস বলি। সিভিক, একসঙ্গে সিভিকের মধ্যে ইকো অ্যান্ড সোশ্যাল বোথ আর ইনক্লুডেড। আর পলিটিক্যাল রাইট মানে হচ্ছে আমি ধরো সরকারি চাকরি পাওয়ার যে অধিকার, বা আমরা সরকার চুজ করার ক্ষেত্রে ভোট দিতে পারি, নির্বাচনে দাঁড়াতে পারি, এগুলো সব পলিটিক্যাল রাইট। তো আমরা যদি একদম নাগরিকের সঙ্গে ফরেনারের আমরা কম্পেয়ার করি, তাহলে দেখব এখানে যদি আমরা এই তিন ধরনের রাইটের কথা বলি, ন্যাচুরাল রাইটস, এই ন্যাচুরাল রাইটস সিটিজেনরাও এনজয় করে, এটা ফরেনাররাও এনজয় করে। ফরেনারকে আমরা এলিয়েন বলি, ঠিক আছে? পলিটিক্যাল সায়েন্সের টার্মে এটাকে এলিয়েন বলা হয়। তাহলে সিটিজেন এবং এলিয়েন বোথ ক্যান এনজয় ন্যাচুরাল রাইটস, কারণ ন্যাচুরাল রাইটস কাউকে তো নিয়ন্ত্রণ করা যায় না। মানে কেউ কি এসে বলবে যে আপনার নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার মানে অধিকার বন্ধ করে দেওয়া হবে, এরকম হয় না। ন্যাচুরাল রাইটস বাই ডিফল্ট এনজয়েবল হয়। এই সিটিজেন আর এলিয়েন ছাড়া, মানে একটা দেশের মধ্যে, ভারতবর্ষের এটা যদি টেরিটরি হয়, এখানে ভারতবর্ষের নাগরিক ছাড়া আর কোনো লোকজন তো থাকতেই পারে নাকি? বিদেশের থেকে কেউ থাকতে পারে তো? যারা বিদেশ থেকে থাকবে ওদেরকে আমরা এলিয়েন বলছি। তাহলে ডট ডট গুলো হচ্ছে সব সিটিজেন, আর এই এ লেখাগুলো হচ্ছে এলিয়েন। এছাড়াও আর কি কেউ থাকতে পারে একটা কান্ট্রির মধ্যে? আর যারা থাকতে পারে তাদেরকে আমরা বলি স্টেটলেস পিপল। এই স্টার গুলো হচ্ছে ধরো স্টেটলেস পিপল। স্টেটলেস মানে এদের কোনো দেশের নাগরিকত্ব নেই। এলিয়েন যদি আমি বলি, তাহলে আমাকে বলতে হচ্ছে যে এটা হচ্ছে এক্স নামে একটা কান্ট্রির যারা বাসী, মানে নাগরিক, তারা হচ্ছে আমাদের দেশে এলিয়েন। কিন্তু এক্স, এই যে স্টার দেওয়া যেগুলো, এরা কোনো দেশেরই নাগরিক না। এটা আমাদের দেশেরও নাগরিক না। এটা যদি ইন্ডিয়ার রেসপেক্টে বলি, তাহলে এটা ইন্ডিয়ারও নাগরিক নয়, আবার অন্য কোনো দেশেরও নাগরিক নয়। তাহলে এইরকম লোকজনকে আমরা বলবো কোনো দেশের নাগরিকত্ব নেই, অর্থাৎ নাগরিকত্বহীন মানুষ। এরকম হয়, নিশ্চয়ই হয়। ডিসপিউটেড টেরিটরি দুটো কান্ট্রির মধ্যে রয়েছে, মানে এটা একটা কান্ট্রি, এটা আর একটা কান্ট্রি, আর এই কান্ট্রির মাঝে এরকম কিছুটা অঞ্চল আছে যেটা সেটেলমেন্ট হয়নি। তাহলে এইখানে যেসব মানুষজন রয়েছে এদেরকে আমরা কি বলবো? স্টেটলেস পারসন। বা আমি একজন ব্যক্তি যার আমার ভারতবর্ষের নাগরিকত্ব আমি ছেড়ে দিয়ে বিদেশের নাগরিকত্ব গ্রহণ করেছি, বা করব বলে অ্যাপ্লিকেশন দিয়েছি, তাহলে এখন আমাকে বিদেশের নাগরিকত্ব দেয়নি, আর আমি আমার ভারতের নাগরিকত্ব ছেড়ে দিয়েছি। তাহলে এই যে দেওয়া না দেওয়ার মাঝের যে কন্ডিশন, হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ টাইম আছে, এই সময়কালে আমাকে কি বলবে? স্টেটলেসই বলবো। তাহলে এইভাবে স্টেটলেস পার্সনও হতে পারে। তাহলে শুধু সিটিজেন আর এলিয়েন নয়, সঙ্গে সঙ্গে স্টেটলেসের কনসেপ্টটাও মাথার মধ্যে রেখে দিতে হবে। এটা ক্লিয়ার সবাই? আর কেউ জয়েন করেছো দীপবর্গ ছাড়া? হ্যাঁ স্যার, ক্লিয়ার হচ্ছে না? আর তো কেউ নেই মনে হচ্ছে। ওকে। স্যার বলছি যে ওই স্টেটলেস কথা যখন বললেন, ধরুন ধরুন কেউ আমেরিকান সিটিজেনশিপ নিল, মানে ভারতীয়। হ্যাঁ, হ্যাঁ, এবারে তাহলে তো অটোমেটিক্যালি তার তো বাই ডিফল্ট ইন্ডিয়ান সিটিজেনশিপ ক্যান্সেল হয়ে যাবে। সবসময় হবে এরকম কোনো গ্যারান্টি নেই, কারণ গোটা বিশ্বের 18টা কান্ট্রির সঙ্গে ইন্ডিয়ার মানে বাইল্যাটারাল এগ্রিমেন্ট করা আছে, যাদের ক্ষেত্রে ইন্ডিয়া তাদের দেশের নাগরিকত্ব নিলে ইন্ডিয়া ছাড় দেয়, যেমন তার মধ্যে ইউএসএও পড়ে। আর যদি এমন কোনো বিশেষ ব্যক্তি হয়, সেই বিশিষ্ট ব্যক্তির নাগরিকত্ব আমাদের দেশের সম্মানের জন্য খুব ভালো, তাহলেও ভারত সরকার বিশেষ কমিটি বসিয়ে বিশেষ তার জন্য ব্যবস্থা রাখতে পারে।
যে হ্যাঁ এই ব্যক্তির নাগরিকত্ব আমরা ক্যান্সেল করবো না, এনার থাকবে, ইনি বিদেশের নাগরিকত্ব রাখবেন, আমাদের দেশেও থাকবে। যেমন ধরো আজকে যদি ধরো আমাদের কোনো একজন পপুলার ফিগার বলো হোয়াট এভার, এআর রহমান, রাইট? এআর রহমান ইন্ডিয়ান অমর্ত্য সেন। থাকেই না। অমর্ত্য সেনের তো আছেই, মানে ওটা তো এক্সাম্পল, আমি এমন একটা ধরছি যেটা নেই এখনো। তো এআর রহমান আমাদের ইন্ডিয়ার সিটিজেন, কিন্তু এআর রহমান বলছে আমি ইন্ডিয়ান সিটিজেনশিপ আর রাখতে চাই না, আমি অন্য দেশের সিটিজেনশিপ, আমি ইউএসএ তে থাকি তো ইউএসএ সিটিজেনশিপ নেব। তো ইউএসএ সিটিজেনশিপ যদি নেয়, ওটা তো না হয় ইন্ডিয়ার সঙ্গে বন্ধুত্ব আছে বলে হয়ে যাবে, কিন্তু ধরো ও ও সিটিজেনশিপ নিতে চাইছে হচ্ছে নিতে চাইছে হচ্ছে ঘানা, ঘানা দেশের সিটিজেনশিপ নিতে চাইছে। তো ঘানা সিটিজেনশিপ নিলে তো ইন্ডিয়ার তাদের সঙ্গে এগ্রিমেন্ট নেই যে তাদেরটা নিলে আমাদেরটা ইন্ডিয়ারটাও থাকবে। ফলে ঘানা সিটিজেনশিপ নেওয়া মানে ভারত সরকার তার ভারতের নাগরিকত্ব ক্যান্সেল করেই দেবে। কিন্তু অমর্ত্য এই আমাদের এআর রহমানের ক্ষেত্রে ইন্ডিয়ার সরকার তা করবে না, কারণ জানে এআর রহমান যদি আজকে অস্কার পায় বা হোয়াট এভার গ্র্যামি পায়, তো যাই পাবে সবটা সেটা ভারতের যদি নাগরিক হয় তাহলে সেটা ভারতের নাম হবে, কি ভারত থেকে একজন ভারতীয় ব্যক্তি এই পুরস্কারটা পেল। বা উনি যদি ইন ফিউচার কোনো আরো অ্যাচিভমেন্ট করে তাহলে সেই অ্যাচিভমেন্টটা সেটা ভারতের অ্যাচিভমেন্ট বলে ধরা হবে। কিন্তু যদি ভারত সরকার তার নাগরিকত্ব ক্যান্সেল করে দেয় তাহলে সেই অ্যাচিভমেন্টটা তো আর ভারতের অ্যাচিভমেন্ট বলে ধরা হবে না। তো তাই জন্য ভারত সরকার কি করবে, অমর্ত্য সেনের জন্য বিশেষ কমিটি বসিয়ে, সরি, এআর রহমানের জন্য বিশেষ কমিটি বসিয়ে এআর রহমানের নাগরিকত্বটাকে রাখার ব্যবস্থা করবে। সো এরকমও হতে পারে, ঠিক আছে? আর 18টা যে কান্ট্রি হ্যাঁ স্যার, বললাম আর তার মধ্যে স্যার পপুলার ওই কান্ট্রিগুলোর নাম তুমি জানোই, ইউকে, ইউএসএ, কানাডা। কারণ অলরেডি বেশ কয়েকজন লোকজন এরকম রয়েছে যে নীরব মোদি থেকে শুরু করে বিজয় মালিয়া, এরা সব হচ্ছে ব্রিটিশ সিটিজেন। কারণ ওটা হচ্ছে ভারতের নাগরিকত্বের সঙ্গে সঙ্গে তারা ওই দেশের নাগরিকত্ব রেখেছিল। আর অমর্ত্য সেনের কথা বলছো, অলরেডি এটা বিসিএস এ কোশ্চেনও দিয়েছে, অমর্ত্য সেন আর কোন দেশের নাগরিকত্ব রয়েছে তার, তার আরো আমেরিকান সিটিজেনশিপ রয়েছে। ওকে, বলো কি বলছো? স্যার যদি মানে এরা তো ফেমাস পার্সোনালিটি, আমাদের মতো কমন লোক ধরুন আমি না, মানে আমাদের সাধারণ লোক আমরা যদি তখন। ইউএসএ সিটিজেনশিপ নিই ভারত সরকার কিছু বলবে না, ভারত সরকার দুটোই হ্যাঁ এবার দেবে। কিন্তু যদি আমরা ঘানা সিটিজেনশিপ বা উগান্ডা সিটিজেনশিপ নিই তাহলে ভারত সরকার আমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপটা ক্যান্সেল করে করে দেবে, সেই সময় থেকে আমি আর ভারতীয় থাকবো না। ও মানে আমি যদি অন্য কোনো দেশের সিটিজেনশিপ নিতে চাই তাহলে কি আগে আমাকে ইন্ডিয়ান সিটিজেনশিপটা কি মানে দু ডেলিভার রকম করে হয়, দিতে হবে, ছেড়ে দিতে দু হবে? রকম হয়, একটা হচ্ছে ছেড়ে দিয়ে অ্যাপ্লাই করা যায়, কিছু কিছু ও কান্ট্রিতে যেহেতু আমাদের কান্ট্রির নিয়মে তো আর চলবে না সেই কান্ট্রির নিয়ম, তাহলে একটা নিয়ম হচ্ছে ভারত সরকার তার ক্যান্সেল ভারতের সেই ব্যক্তি সেই দেশের নাগরিকত্ব নেওয়ার জন্য ভারতের নাগরিকত্বটাকে ছেড়ে দেয়, আগেই ছেড়ে দেয়, তাহলে তো প্রশ্নই নেই, ক্যান্সেলই হয়ে গেল। আর যদি ভারত সরকারের মানে ভারতের সিটিজেনশিপ সে ছাড়লো না কিন্তু সে বিদেশের নাগরিকত্ব নিয়ে নিল, এই যে যেদিন থেকে নেবে ভারত সরকার থেকে সেখানকার এক্সটার্নাল অ্যাফেয়ার ডিপার্টমেন্ট মানে মন্ত্রক থেকে ইন্ডিয়ান গভর্নমেন্টকে জানানো হবে যে অমুক ব্যক্তি আমাদের নাগরিকত্ব নিচ্ছে, আমরা এই তারিখ থেকে ওনাকে আমাদের দেশের নাগরিক বলে ঘোষণা করছি। সঙ্গে সঙ্গে সেই তারিখ থেকে ভারত সরকার তার ভারতীয় নাগরিকত্বটাকে বাতিল করে দেবে। এইভাবে কাজটা হয়। ওকে। হ্যাঁ, এবার স্যার ওই মাঝখানে যে পিরিয়ডটা আছে না মানে ওই ধরুন যে ওই আপনি বললেন না 6-7 দিন ধরুন ধরুন ওই দেশেরও নাগরিক হয়নি বা এই দেশেরও নাগরিক না, এটা যদি লঙ্গার পিরিয়ডে হয় 8-9 মাস যদি হয় তখন সে কি কি না, কি রাইট গুলো আট এনজয় করতে পারবে না? 8-9 মাস হবে না, তার কারণ হচ্ছে এটা এটা তখনই হতে পারে যখন ওই আমি বলছি যে ভারত সরকারের ভারতের নাগরিকত্বটা ছেড়ে দিয়ে সে বিদেশে অ্যাপ্লাই করলো। কিন্তু গোটা বিশ্বের 99% কান্ট্রির নিয়ম হচ্ছে তাদের দেশের সিটিজেনশিপটা তারা দেবে, আর তার আগে সে ভারত সরকারকে ইনফর্ম করে করে দেবে, যাতে এই ব্যাপারটা নিয়ে কোনো রকম মানে আন্তর্জাতিক কোনো ক্যাওস না হয়। ফলে সেম ডেটে ব্যাপারটা ঘটে যে ওনারটা ওই দেশেরটা আগের দেশেরটা শেষ হলো আর তারপরে পরের দিন থেকে অন্য দেশেরটা স্টার্ট হলো, এরকম করে নিয়মটা হয়। বুঝা গেছে? মানে এটা 99% হ্যাঁ স্যার, কান্ট্রি বুঝতে পেরেছি। ফলে এটা নিয়ে খুব একটা কেওস ওই জন্য হয়। ওকে, তাহলে আমরা আবার ব্যাক করি সিটিজেনশিপ। সিটিজেন তাহলে কি করতে পারছে, সব রকম ন্যাচারাল রাইটস এনজয় করছে, এলিয়েনরাও করছে, তাহলে এবার স্টেটলেস পার্সনরা কি ন্যাচারাল রাইটস এনজয় করবে? কি মনে হয় করা উচিত? স্যার ন্যাচারাল রাইট তো করা উচিত, আর সোশ্যাল রাইটও করা উচিত, কিন্তু পলিটিক্যাল রাইট করা উচিত না। এক্স্যাক্টলি, তাহলে আহ, না এটার আগে পরে আসছি, এলিয়েনরাও করবে আর স্টেটলেস পার্সনরাও করতে পারছে, ফাইন। সোশ্যাল রাইটস এটা সিটিজেনরা তো অবশ্যই করবে, এলিয়েনরাও করবে, সিভিল রাইটস
করবে তো? নিশ্চয়ই করবে। ভারতের নিশ্চয়ই হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। মাসের সময় সে বিদেশে ওইখানে যে উপরে উপরে যে ফ্লোচারটা করেছেন ওই সোশ্যাল রাইটস প্লাস দিয়ে ওটা কি লিখেছেন? প্লাস ইকোনমিক্যাল রাইট, বললাম না যে সোশ্যাল ও, রাইটস হলো দুটো। ইকোনমিক্যাল রাইট আর ওটার নিচে সিভিক। ওই দুটোকে একসঙ্গে সিভিক রাইট বলা হয় বা সিভিল রাইট ও বলা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, দুটো মিলেই হচ্ছে সিভিল রাইট। অপশন অনেক সময় সিভিল রাইটসও দেখতে হবে, সোশ্যাল রাইটস দেখতে হবে, ইকোনমিক্যাল রাইটও দেখতে হবে। আচ্ছা, সিভিকও থাকতে পারে, সিভিলও থাকতে পারে, একই ব্যাপার। তাহলে এখানে স্টেটলেসটা কি সিভিল রাইটস এনজয় করবে? স্টেটলেসটা স্যার করবে না। স্টেটলেস যারা না করবে না। কারণ এটা করবে ইকোনমিক্যাল না। রাইট, মানে সেই দেশের নাগরিক বা বিদেশের নাগরিক, কোনো একটা দেশের নাগরিক না হলে সেটা করা সম্ভব না। নাও পলিটিক্যাল রাইট, এটা সিটিজেনরা করবে, এলিয়েনরা করবে পলিটিক্যাল রাইট? না স্যার। তাহলে এটাই হচ্ছে ফারাক। সিটিজেন বলতে বোঝা যায় যে দে হ্যাভ ন্যাশনালিটি অফ এ পার্টিকুলার কান্ট্রি, এবং সেই কান্ট্রি থেকে সমস্ত রকম সুযোগ সুবিধা সে এনজয় করবে, সেটা ন্যাচুরাল হোক বা সিভিল হোক বা পলিটিক্যাল হোক, সব রকম। আর এলিয়েন যদি হয়, তাহলে এলিয়েনদের ক্ষেত্রে যেহেতু তাদের বিদেশের নাগরিকত্ব রয়েছে, তাই আমাদের দেশের ক্ষেত্রে সে কোনো সিভিল বা পলিটিক্যাল রাইটস এনজয় করবে না। ঠিক আছে, সে শুধুমাত্র পলিটিক্যাল রাইটই এনজয় করবে। আর যদি স্টেটলেস পার্সন হয়, সেক্ষেত্রে কোনো রাইটই সে এনজয় করবে না, শুধুমাত্র ন্যাচারাল রাইটস, সেটা তো বাই ডিফল্ট এনজয়েবল, তো ওটাকে আটকানো যায় না। তাহলে তাদের শুধুমাত্র ওই ন্যাচারাল রাইটসই থাকবে, অন্য কোনো রাইট না, সিভিল রাইটস না, তারা কোনো পলিটিক্যাল রাইটস এনজয় করবে। তাহলে এই হচ্ছে আমাদের তিনটে ভাগ। তাহলে সিটিজেন, এলিয়েন আর ফরেনার। এই এলিয়েনের মধ্যে আবার ফারাক আছে। এলিয়েন দু রকমের হয়, একটা হয় বন্ধু মনোভাবাপন্ন বিদেশি, একটা হয় শত্রু মনোভাবাপন্ন বিদেশি। আমরা বলি এনিমি এলিয়েন আর ফ্রেন্ডলি এলিয়েন। এনিমি এলিয়েন কাকে বলবো? বলছে কোনো দেশের সঙ্গে কোনো দেশের যদি যুদ্ধ চলে, তাহলে সেই যুদ্ধ চলাকালীন সময়ে একে অন্যের কাছে এনিমি এলিয়েন হিসেবে ইন্ডিকেটেড হয়। যুদ্ধ যেই শেষ হয়ে যায়, আবার সেই এনিমি এলিয়েন আবার ফ্রেন্ডলি এলিয়েনে ট্রান্সফার হয়। এটা ক্লিয়ার? তাহলে হ্যাঁ আমি স্যার। যদি ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, সেই সময় আমরা একে অন্যের কাছে এনিমি এলিয়েন, কিন্তু যেই যুদ্ধ শেষ হয়ে গেল আবার কিন্তু আমরা ফ্রেন্ডলি এলিয়েন হয়ে যাব। কিন্তু স্যার পাকিস্তান আর ভারত তো সবসময় একটা হস্টাইল রিলেশনশিপ মেনটেন করে প্রায়, হ্যাঁ, কিন্তু মানে তারা যুদ্ধ না হলেও। এনিমি এলিয়েন হলে আমাদের ভারতবর্ষে থাকা প্রত্যেকটা পাকিস্তানের লোকজনকে কি করবে, সঙ্গে সঙ্গে ভারত সরকার কাস্টডিতে নিয়ে যেতে পারে উইদাউট এনি ওয়ারেন্ট। বা ভারত ও পাকিস্তানে আচ্ছা আচ্ছা আচ্ছা। পাকিস্তানে কোনো ভারতীয় ব্যক্তি থাকলে উইদাউট ওয়ারেন্ট কাস্টডিতে নিতে পারে। সেটা কি ভারত সরকার নিচ্ছে? এখন নিচ্ছে না। তারা আর এনিমি এলিয়েনের কন্ডিশন নেই, যুদ্ধ যখন চলে সেই সময়। এই জন্য দেখবে যে যুদ্ধ চলার আগে বলে যে আমাদের এম্বাসি থেকে যারা আছে সব ওই দেশে চলে যান, বা আমাদের ভারতবর্ষে যারা চিকিৎসা করতে এসেছেন, কাজকর্ম করতে এসেছেন, নিজের দেশে ব্যাক করে যান। কারণ না হলে ভারত সরকার যাকে তাকে যখন তখন কাস্টডিতে নিয়ে নিতে পারে, এবং ওদেরকে নিয়ারেস্ট কোর্টে 24 ঘন্টার মধ্যে নিয়ে যাওয়ারও কোনো বাধ্যবাধকতা নেই। যেটা আমরা নর্মালি কি জানি, অ্যারেস্ট করলে 24 ঘন্টার মধ্যে নিয়ে যেতে হয় না, ওদেরকে নিয়ে যেতে হয় না যদি এরকম এনিমি লেনকে কাস্টডিতে নেওয়া হয়। বোঝা গেছে? হ্যাঁ তবে স্যার। এটা সব সময় কন্ডিশন না, এমনি হতে পারে যে মন কষাকষি আছে সব সময় একটা, আমরা এনিমি এনিমি কনসেপ্ট, বা নিউজেও দেখাতে পারে যে পাকিস্তান হচ্ছে আমাদের এনিমি, পাকিস্তানের নিউজে দেখাবে ইন্ডিয়া এনিমি, বাট ইন রিয়েলিটি এটা কোনো অফিসিয়াল কোনো ডিক্লারেশন নেই, সেটা শুধুমাত্র ডিউরিং দি ওয়ার পিরিয়ডেই হয়। ওকে, বোঝা গেছে? দেখো ওখানে লেখাও হ্যাঁ স্যার। আছে হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। যে এনএমএলএন ডু নট এনজয় প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। আমরা যেরকম কাউকে কাস্টডিতে নেওয়ার বিরুদ্ধে অধিকার, বা কাউকে ডিটেনশন দেওয়ার যে অধিকার, এটা যেমন আমরা পাই, যখন বিদেশি শত্রু বিদেশিদের জন্য এটা অ্যাপ্লিকেবল নয়, এটা বন্ধু বিদেশি আর ভারতীয়দের জন্য অ্যাপ্লিকেবল। ওকে, এটা তাহলে এর থেকে আমরা সিটিজেনশিপ বলতে এটাই বুঝতে পারি যে সিটিজেনশিপ হচ্ছে কোন একটা দেশের মেম্বারশিপ, যে মেম্বারশিপটা থাকলে আমরা দেশের থেকে বিভিন্ন রকম সুবিধে বা রাইট এনজয় করি। এইটা হচ্ছে একটা বেসিক্যালি একটা বিশেষ স্টেটাস। গোটা বিশ্বে সব কটা দেশই নিজের নিজের দেশের নাগরিকদের একটি বিশেষ স্টেটাস প্রোভাইড করে, যার মাধ্যমে কোনো একটি দেশের নাগরিককে আমরা অন্য দেশের সঙ্গে আলাদা করতে পারি। সেই স্টেটাসটাকে আমরা কি বলি? ন্যাশনালিটি, অর্থাৎ জাতীয়তাবাদ। আমরা ভারতীয়, পাকিস্তানের মানুষজন পাকিস্তানি, বাংলাদেশের মানুষজন বাংলাদেশি, ব্রিটিশ রয়েছে, মার্কিন রয়েছে, এরা সবাই ডিফারেন্ট ডিফারেন্ট দেশের নাগরিক। এটাই ইন্ডিকেটেড হয়
এই সিটিজেনশিপ টার্মটা থ্রু দিয়ে। বোঝা গেছে? এই নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে দুরকম নিয়ম ফলো হয়। কোথাও ফলো হয় যে জন্মসূত্রে, অর্থাৎ সেই দেশে জন্মগ্রহণ করেছে, আর একটা হয় তার বাবা বা মা কোন দেশের থেকে তার রেসপেক্টে। তো আমাদের ভারতবর্ষে যখন এই সিটিজেনশিপ নিয়ে আলোচনা হচ্ছিল গণপরিষদে, সেই সময় জাস্ট সলি এবং জাস্ট স্যাঙ্গুইনিস দুটো নিয়েই ডিসকাশন হয়। এবং সেই সময় বিশেষ করে আমরা দেখব জাস্ট সলিকে বেশি গুরুত্ব দেওয়া হয়, যেটা আমরা দেখব জাস্ট স্যাঙ্গুইনিসকে সেই সময় খুব একটা গুরুত্ব দেওয়া হচ্ছিল না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষে জাস্ট স্যাঙ্গুইনিসকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ পিতৃমাতৃ সূত্রে নাগরিকত্ব পাওয়ার যে ব্যবস্থা সেটাকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। এই দেখতেই পাচ্ছ এই এসআইআর সংক্রান্ত যে ডকুমেন্ট, সেখানেও আমরা কিন্তু বাবা মা কোন দেশে সেটাকে বেশি প্রায়োরিটি দিয়ে এই ডকুমেন্টের ভেরিফিকেশন করানো হচ্ছে। সবসময় শুধু জাস্ট সলি মানে কোথায় জন্মেছি সেটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট নয়, তার থেকেও আমরা কিন্তু বাবা মা কে কোন দেশের সেটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তো ওটাই বলা হচ্ছে। নেক্সট হচ্ছে সিটিজেনশিপ। যারা এলিয়েন রয়েছে, এই এলিয়েনদের ক্ষেত্রে কোন কোন মৌলিক অধিকারগুলো অ্যাপ্লিকেবল নয় সেটা দেওয়া আছে। আর্টিকেল 15, 16, 19, 29 আর 30, এই 5টা আর্টিকেল হচ্ছে বিদেশি যারা রয়েছে তাদের জন্য অ্যাপ্লিকেবল নয়। আর যদি সত্য বিদেশি হয় তাহলে তার সঙ্গে যুক্ত হবে আর্টিকেল 22। তাহলে আর্টিকেল 15-এ কি আছে একটু দেখে নিই। 15-এ আছে রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ, এই 5টা গ্রাউন্ডে কোন রকম বৈষম্য সমাজে হবে। 16তে বলছে সরকারি চাকরির ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ দিতে হবে। 19-এ বলছে 6 রকমের ফ্রিডম আমাদের সংবিধান মান্যতা দেবে। একটা হচ্ছে স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, রাইট টু অ্যাসেম্বল উইদাউট আর্মস, রাইট টু অ্যাসোসিয়েশন, রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন, রাইট টু মুভ এনিওয়্যার ইন দ্য কান্ট্রি, রেসিডেন্স এনিওয়্যার ইন দ্য কান্ট্রি, আর হচ্ছে প্রফেশন অর প্র্যাকটিস ইন এনি প্রফেশন অর প্র্যাকটিস অর ট্রেড অর বিজনেস। এগুলো হচ্ছে 6 রকমের ফ্রিডম যেগুলো আমাদের আর্টিকেল 19 মান্যতা দেয়। এটা বিদেশিদের জন্য অ্যাপ্লিকেবল নয়। আর 29, 30 দুটোই হচ্ছে মাইনরিটিদের জন্য। আমাদের ভারতবর্ষের 6টা কমিউনিটিকে মাইনরিটি বলে ইন্ডিকেট করা হয়, দ্যাট ইজ খ্রিস্টান, মুসলিম, শিখ, বুদ্ধি, জৈন আর পার্সি। এই 6টা কমিউনিটিকে ইন্ডিয়াতে মাইনরিটি কমিউনিটি হিসেবে দেখা হয়, এবং এই মাইনরিটি কমিউনিটিদের জন্য 29 আর 30 নম্বর ধারা শুধু অ্যাপ্লিকেবল। কোনো বিদেশি এই কমিউনিটি থেকে বিলঙ্গিং পার্সনকে ভারত সরকার সেই সুবিধা দেয়। এছাড়াও ভোট দেওয়ার অধিকার তো আমরা জানি, ভোটে দাঁড়ানো বা ভোট দেওয়ার অধিকার, এগুলো আমরা কোনো বিদেশিকে এনজয় করতে দিই না। এগুলো হচ্ছে এক্সক্লুসিভলি এনজয়েড বাই দি ইন্ডিয়ান পিপল। ওয়াই? বিকজ আমরা অলরেডি পড়েছি পলিটিক্যাল রাইট বিদেশিদের জন্য নয়। ক্লিয়ার হয়েছে সবগুলো? দিব্যার্ক? স্যার এই 6টা কমিউনিটি ছাড়াও খুব অল্প পরিমাণে তো ভারতবর্ষের জিউস কমিউনিটির লোক থাকে, ওদেরকে কেন মাইনরিটি করা হয় না? খুব অল্প মানে, এটা বা একটা ইরানি মোটামুটি একটা হিউজ পপুলেশন না হলে তাদেরকে মাইনরিটি কমিউনিটির তকমা দেওয়া হয় না। এটা রাষ্ট্রপতির দ্বারা ঘোষিত হতে হয়। যদি রাষ্ট্রপতির দ্বারা কোনো কমিউনিটিকে ঘোষণা করা হয় যে দে আর মাইনরিটি ইন ইন্ডিয়া, দেন তাদেরকে মাইনরিটির তকমা দেওয়া হয়। এটা ভারত সরকার সেই সংখ্যক, তুমি নিজেই বলছো খুব অল্প সংখ্যক রয়েছে, তাহলে খুব বেশি সংখ্যক না থাকার কারণেই, কারণ এরকম শুধু জিউস বলছে, এরকম কনফুসিয়ানিজম রয়েছে, সেরকম আরো অনেক বিভিন্ন ধর্মের মানুষজন রয়েছে। সেই সব ধর্মের মানুষও আমাদের ভারতবর্ষে একটা হোক, দুটো হোক, 5টা হোক বসবাস করে, কিন্তু ওদেরকেও ভারত সরকার ভারতের নাগরিক মানে এই মাইনরিটি কমিউনিটি হিসেবে স্ট্যাটাস দেয় না। হয়তো ইন ফিউচার আরো মানুষ বাড়লে তখন ভারত সরকার তাদেরকে নিয়ে ভাববে, এবং ভারত সরকার তাদেরকেও এই মাইনরিটি কমিউনিটির মধ্যে যুক্ত করবে। এই অ্যাট প্রেজেন্ট নাও তাদেরকে করা হয় না সেটা। স্যার, তাহলে তারা মানে ধরুন এই যে সরকারি চাকরি বা যে সুযোগ সুবিধাগুলো এসসি এসটি বা অন্যান্য যে সুযোগ সুবিধা, তারা তাহলে এনজয় করতে পারে না তাদের? মাইনরিটি কমিউনিটি আর এসসি এসটি তো ইজ নট সেম। না, অনেক সময় মাইনরিটি কমিউনিটি হলে কিছু স্পেশাল সুযোগ সুবিধা ভোগ করে না কোথায় লোকজন। বলে সরকারি চাকরির ক্ষেত্রে কোথায় আবার মাইনরিটি নিয়ে বিশেষ সুযোগ সুবিধা না, দেওয়া হয়? সরকারি চাকরি বলছি না, মানে অন্যান্য ক্ষেত্রে বলছি। কিরকম ক্ষেত্র বলো? কিরকম ক্ষেত্র? ওই বড় জোর বলতে পারো যে মাইনরিটিদের যে বিভিন্ন স্কিম রয়েছে সেই স্কিমের সুবিধাগুলো হ্যাঁ হ্যাঁ, স্কিম কিছু, হ্যাঁ, তো সেটা তাই তারা তো পাবে তাই না তাহলে। জন্য তাই জন্য একটা সময় জৈনরা
এর জন্য আন্দোলন করেছিল, তারপরে জাইনকে গুরুত্ব দেওয়া হয়েছে, তার জাইনকে স্বীকার করা আচ্ছা হয়েছে। আচ্ছা। তাহলে ওই জিউসদেরকে তাহলে আন্দোলন করতে হবে। তাহলে জিউসকে যদি আন্দোলন করার পরে ভারত সরকার যদি ওদেরকে মনে হয় যে ওদেরকে আন্দোলনকে মান্যতা দিতে হবে, তখন জিউসদেরকেও যুক্ত করবে। যতদিন না করবে ততদিন আমরা বলতে পারবো না। ভারত সরকার যেদিনকে করবে তাদেরকে বলতে হবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, ওকে স্যার। তো আমরা তাহলে এবার ফোকাস করি একটা দেশের মধ্যে কত রকমের মানুষজন বসবাস করতে পারে, তা এই সার্কেলটার মধ্য দিয়ে বোঝানো হয়েছে। প্রথমত আমরা বুঝে গেছি যে স্টেটলেস পিপল কাদের বলে, তাই তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে বলো আমাদের ভারতবর্ষে এক্সাম্পল দাও, স্টেটলেস পিপলের একটা এক্সাম্পল দাও। রোহিঙ্গাদের বলা যাবে? রোহিঙ্গা, হ্যাঁ রোহিঙ্গা বলা যাবে। আর বাংলাদেশ থেকে আসা রিফিউজিদের বলা যাবে? ওরা তো ইলিগাল ইমিগ্রেন্টস হয়ে যাচ্ছে। তাহলে রোহিঙ্গারা ওরা স্টেটলেস? আহ, আহ, হ্যাঁ ওরা স্টেটলেস বলতে পারেন স্যার। রোহিঙ্গারা মানে কোন আমার মনে হয় বলা কোন যায়। দেশের মানুষ? রোহিঙ্গাটা তো রাখাইন প্রভিন্সের, মানে ব্রহ্মদেশ থেকে, মানে মায়ানমার। তাহলে তুমি তো জানো মিয়ানমার বিদেশের মানুষ আমাদের ভারতবর্ষে এলে এদেরকে কি বলবো? ও তাহলে ইলিগাল ইমিগ্রেন্টস হবে তারা, স্টেটলেস ওদেরকে নয়। এলিয়েন বলবো আমরা, ওদেরকে এলিয়েন বলবো, তাই না? স্টেটলেস পিপল দে আর নট এলিয়েন, ঠিক আছে? স্টেটলেস পিপল দে আর আ পারসন, মানে দে আর পিপল হু নট বিলঙ্গিং ফ্রম এনি এক্স ওয়াই জেড স্টেট, কোনো কান্ট্রি থেকে বিলং করেন। এটা ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। এলিয়েন বিভিন্ন রকমের হতে পারে, যেমন তুমি লিগাল ইলিগাল অনেকবারই বলছো, লিগাল ইমিগ্রেন্টস ইলিগাল ইমিগ্রেন্টস কাদের বলে বলো তো? ইমিগ্রেন্ট ইমিগ্রেন্ট মানে তো শরণার্থী অ্যাকচুয়ালি। ইমিগ্রেন্টস মানে অ্যাকচুয়ালি হচ্ছে মাইগ্রেটেড পিপল, শরণার্থী। হ্যাঁ, এবার অনুপ্রবেশকারী শরণার্থীদের জন্য ইলিগাল বলবো, ইমিগ্রেন্টদের শরণার্থীর জন্য কারণে শরণ। স্টেটলেস পিপল আর অলসো শরণার্থী হতেই পারে। স্টেটলেস পিপল, আমি আমিও বলতে পারি যে আমি শরণার্থী, আমি ইন্ডিয়ার সিটিজেনশিপ ছেড়ে দিয়েছি কিন্তু আমি ইন্ডিয়াতে শেল্টার চাই। তো সব শরণার্থী মানে যে আর ইমিগ্রেন্টস এরকম নয়। ইমিগ্রেন্টস মানে আ পার্সন যে কিনা এক্স কান্ট্রিতে ছিল, সেখান থেকে পাকাপাকি ভাবে সে ওয়াই কান্ট্রিতে চলে আসছে। কেউ একজন এক্স কান্ট্রিতে ছিল, সে ওয়াই কান্ট্রিতে বেড়াতে আসছে, এটা আর একজন এক্স কান্ট্রিতে ছিল সে পাকাপাকি ভাবে চলে আসছে ওয়াই কান্ট্রিতে, সেটার মধ্যে ফারাক আছে। এই যে পাকাপাকি ভাবে কোথাও থাকা, পার্মানেন্ট রেসিডেন্সি, এটাকে কি বলা হয়? ডোমিসাইল বলা হয়। অর্থাৎ সে তার ডোমিসাইলটাকে চেঞ্জ করে ফেলছে। এই ডোমিসাইল যখন কেউ চেঞ্জ করে তাদেরকেই আমরা একমাত্র ইমিগ্রেন্টস বলতে পারি। আর ইমিগ্রেন্টস দু রকম ভাবে হয়, যদি লিগাল ডকুমেন্ট নিয়ে ভিসা নিয়ে আসি তাহলে লিগাল ইমিগ্রেন্টস, আর যদি ভিসা ছাড়া উইদাউট ডকুমেন্ট যদি আমি ইন্ডিয়াতে আসি তাহলে বলবো ইলিগাল ইমিগ্রেন্টস। আবার যদি লিগাল ইমিগ্রেন্টস নিয়ে, মানে লিগাল ইমিগ্রেন্টস হয়ে এসেছিলাম, তারপরে একটা সময় গিয়ে আমি আর ভিসা রিনিউ করাইনি, তাহলে তখন থেকে আমি ইলিগাল ইমিগ্রেন্টস। বোঝা গেছে? তাহলে হ্যাঁ স্যার। ইমিগ্রেন্টস পিপল আর বেসিক্যালি এলিয়েন, বিদেশি। নাও পিআইও কাদের বলবো? পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদেরকে আমরা পিআইও বলতে পারি। অর্থাৎ যাদের মা বা বাবা কেউ একজন ভারতীয়, যার ফলে তার ফিউচার জেনারেশনও ভারতীয় হিসেবে ইন্ডিকেটেড হবে। কেউ একজন ভারতীয় হিসেবে গণ্য হলেই তার ফিউচার জেনারেশনও ভারতীয় হতে, মানে ভারতীয় হবে। এটাই হচ্ছে পিআর কনসেপ্ট। তাহলে এই কখন সে ভারতীয় বলে গণ্য হবে? যদি সে অ্যাপ্লাই করে, মানে ধরো কোনো সুনিতা উইলিয়ামস বা কমলা হ্যারিস, এরা তো সব মার্কিন সিটিজেন। তো এরা যদি কখনো ভারতবর্ষের নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করে সহজে পেয়ে যাবে। কেন পাবে? কারণ তার বাবা মা কেউ একজন ইন্ডিয়ান, তাই তাদেরকে আমরা ভারতীয় বংশোদ্ভূত বলছি, অর্থাৎ তাদের জেনেটিক্স এর মধ্যে ইন্ডিয়ান জিন আছে। এই রেসপেক্ট থেকে ওদেরকে আমরা পিআইও স্ট্যাটাস দিচ্ছি। এখন যদি আর পিআইও স্ট্যাটাস দেয় না, বরং এখন পিআইওদের একটি বিশেষ কার্ড দেওয়া হয়, কারণ এইসব ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরা অনেক বেশিবার ভারতবর্ষে যাওয়া আসা করার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করছে, আর তাতে হিউজ ভিসার বার্ডেন পড়ছে। এই হিউজ ভিসার বার্ডেন কমানোর জন্য ভারত সরকার পিআইও ব্যক্তি যারা পাকিস্তান বা বাংলাদেশ থেকে বিলঙ্গিং নয়, তাদেরকে একটা পার্মানেন্ট ভিসা বা ডকুমেন্ট দিয়ে দেয়। এই যে পার্মানেন্ট ভিসা বা মাল্টিপল এন্ট্রি ডকুমেন্ট, এটাকেই আমরা বলছি ওসিআই। এই ওসিআই কার্ডটা এখন পিআইওদেরকে দেওয়া হয়। কারণ কোন পিআইওদের দেওয়া হয় না? বাংলাদেশ থেকে আগত পিআই, মানে বাংলাদেশের সিটিজেন এবং পিআইও, বা অথবা পাকিস্তানের সিটিজেন এবং পিআইও। তাহলে কোন দেশ থেকে দেওয়া হয়? অন্যান্য শ্রীলঙ্কা থেকে দেওয়া হয়, ইউএসএ থেকে দেওয়া হয়, ইউকে থেকে দেওয়া হয়, সব দেশকে দেওয়া হয়। সব দেশের নাগরিকদের, শুধুমাত্র বাংলাদেশ আর পাকিস্তান নয়।
আর তাকে অবশ্যই পিআইও হতে হবে। পিআইও না হলে ওসিআই কার্ড পাওয়া যায়। তাহলে ওসিআই আর পিআইও এর মধ্যে ফারাক বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, মানে পিআইও হতে হবে বাংলাদেশ পাকিস্তান ছাড়া, এবং যারা যদি মাঝে মাঝেই ইন্ডিয়া যাতায়াত করে সেক্ষেত্রে মানে টু লেসেন দি ভিসা বার্ডেন, তাদেরকে একটা পার্মানেন্ট কার্ড দেওয়া হচ্ছে। হ্যাঁ, মানে কার্ডটাই হচ্ছে মাল্টিপল ওটা ভিসা। ওসিআই মানে ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া আর কি। এক্স্যাক্টলি, ওভারসিজ এজেন্সি অফ ইন্ডিয়া। আর বাকি আছে ফরেন ডিপ্লোমেটস। ফরেন ডিপ্লোমেটস কোথায় থাকে? বেসিক্যালি ফরেন এমবাসি গুলোতে তারা কাজ স্যার করে। এমবাসি গুলোতে। এক্স্যাক্টলি, তাহলে এই এমবাসির মধ্যে যদি কোনো দেশের এমবাসির মধ্যে ঢুকবো, তাহলে সেখানে কিন্তু তার দেশের রুলস চলে। মানে ইন্ডিয়াতে যদি কোনো পাকিস্তানি এমবাসি থাকে, তাহলে সেই পাকিস্তানি এমবাসিতে ঢোকা মানে সেখানে আর ভারতের নিয়মকানুন চলবে না। ঠিক এই কারণেই আমাদের ভারতবর্ষে কেউ যদি ক্রাইম করে এমবাসির মধ্যে ঢুকে যায়, তাহলে তাকে কিন্তু ভারত সরকার অ্যারেস্ট করতে পারবে না, যদি না এমবাসির যিনি চিফ রয়েছেন তিনি পারমিশন দেন। কেন? কারণ ওখানে ওদের দেশের নিয়ম কানুন চলে। তাহলে যদি বাই বার্থের যে কনসেপ্ট আমি একটু আগে বলছিলাম, যে ভারতবর্ষের মাটিতে কেউ জন্মগ্রহণ করলেই, ভূমিষ্ঠ হলেই তাকে আমরা ভারতীয় বলে গণ্য করব বাই বার্থ বা যার সলি নিয়মে, তাহলে সেটা কিন্তু এই এমবাসির মধ্যে জন্মগ্রহণ করা বাচ্চার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। কারণ এমবাসিতে জন্মগ্রহণ করলে ধরা হবে সেটা যে দেশের ফ্ল্যাগ বহন করছে সেই দেশে জন্মেছে। এই একই নিয়ম ইন্টারন্যাশনাল বর্ডারেও খাটে। ইন্টারন্যাশনাল বর্ডারে বলতে আমাদের প্রত্যেকটা দেশের 12 নটিক্যাল মাইল পর্যন্ত দেশের টেরিটরি হিসেবে ধরা হয় জলের মধ্যে, এবং তারপরে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সি, হাই সি। ওখানে যদি কোনো জাহাজে কোনো ব্যক্তি, কোনো সন্ত্রাস ভূমিষ্ঠ হয়, তাহলে ওই জাহাজ কোন দেশের পতাকা বহন করছে তার রেসপেক্টে ধরা হবে সে সেই দেশে জন্মগ্রহণ করেছে। আর প্লেনের ক্ষেত্রেও তাই, প্লেনের মধ্যে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, তাহলে সেখানেও যে দেশের ওটা ফ্লাইটটা, তার রেসপেক্টে তার সিটিজেনশিপ ইন্ডিকেট হবে। যেমন ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়াতে ধরো কোনো সিঙ্গাপুর এয়ারলাইন্স এসেছে, এবং তারপরে সে যখন ইন্ডিয়া ছেড়ে বেরিয়ে গেছে, মাঝ আকাশে কোনো একটা বেবি জন্মগ্রহণ করেছে, তাহলে এই যে জন্মগ্রহণ করলো ধরা হবে সেই বাচ্চাটা সিঙ্গাপুরে জন্মগ্রহণ করেছে। এয়ার ইন্ডিয়াতে জন্মগ্রহণ করলে ধরা হবে ইন্ডিয়াতে জন্মেছে। বোঝা গেছে এটা? কিন্তু স্যার ফ্লাইটটা যদি মানে ওই ল্যান্ড মানে এয়ারপোর্টে ল্যান্ড করে থাকে এবং তার মধ্যে যদি কোনো তাহলে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে হয়। যাবে তো, তাহলে তো পুরো বললাম তো ইন্টারন্যাশনাল বর্ডারে সেখানে এটা রুলস হবে। আর ও যদি আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে ভারতবর্ষের পেরেছি। টেরিটরিতে হয় তাহলে তো হয়ে গেল, বা কোচিন বন্দরে কোনো একটা জাহাজে জন্মগ্রহণ করে, তাহলে তো ইন্ডিয়াতে জন্মগ্রহণ করলে ধরবে। বলে দিলাম যে 12 নটিক্যাল মাইল পর্যন্ত ধরা হবে ইন্ডিয়ান টেরিটরি, এক্সেপ্ট দ্য ও কিন্তু ফরেন। এমবাসির মধ্যেটা হচ্ছে না, এমবাসির মধ্যে হলে। ওটা এক্সেপশন, ওটা ব্যতিক্রম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ক্লিয়ার এগুলো তাহলে? তাহলে নিচে স্যার দেখো। একটা অফ দ্য ট্র্যাক কোয়েশ্চেন করছি, মানে এই এই একটা সমস্যা বোধহয় অরবিন্দ ঘোষের ক্ষেত্রে হয়েছিল মনে হয় না? হ্যাঁ, মানে এটা শুধু অরবিন্দ ঘোষ না, অনেক ব্যক্তির ক্ষেত্রে এরকম মানে এখনো হয়। যেমন হচ্ছে এখনো দেখবে ভারত সরকারের যে সোনিয়া গান্ধীকে নিয়ে কত বিতর্ক হয়, যে সোনিয়া গান্ধী সিটিজেন, ইটালির সিটিজেন, তো তাহলে ওর বেবিরাও করে ইন্ডিয়ান হচ্ছে, এরকম করে অনেক ইস্যু হয়। তো আমরা এখন নিয়মগুলো দেখবো, ওই নিয়মগুলো দেখার মধ্য দিয়ে দেখতে হবে যে ভারতবর্ষের নাগরিকত্ব অ্যাকোয়ার করার যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী কিভাবে এরা সব সিটিজেনশিপ পেয়ে। এখন আর জটিলতা হয় না, সিটিজেনশিপ অ্যাক্ট যবে থেকে তৈরি হয়েছে, মধ্যে মধ্যে যে জটিলতাগুলো হয় সেগুলো ওই মডিফিকেশন করে নেওয়া হয় একটাকে। এখনো অবধি প্রায় 9-10 বার অ্যামেন্ড করা হয়েছে একটাকে। ওকে, হ্যাঁ স্যার। তাহলে আমরা এবার দেখবো, নিচে দেখো দেওয়া আছে, অন 9 জানুয়ারি 2015 দ্য পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন মানে পিআইও কার্ড স্কিম ওয়াজ উইথড্রন। পিআইও কার্ড দেওয়া বন্ধ হয়ে গেছে, তার জায়গায় স্টার্ট হয়েছে ওসিআই বা ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া কার্ড। তাই এখন ওই জন্য আর পিআইও দেওয়া হয় না, পিআইও কার্ডের বদলে ওসিআই কার্ড দেওয়া হয়, এবং সেখানে এক্সেপশন করে দেওয়া হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের সিটিজেন। তো ওসিআই কার্ডটা সম্পর্কে বলছি, 2005 সালে নাগরিকত্ব সংক্রান্ত অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ওসিআই নিয়মটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে ইন্ডিয়া। ওসিআই থাকা মানে তিনি কিন্তু কখনোই ভারতবর্ষের বিভিন্ন সরকারি পোস্টগুলোতে অ্যাপয়েন্ট হতে পারবেন না বা ইলেক্টেড হতে পারবেন না। তিনি কোনো ভারতবর্ষের রাজনৈতিক কোনো অধিকার এনজয় করবেন না। তিনি নির্দিষ্ট ফান্ডামেন্টাল রাইটগুলোকে এনজয় করবেন না, নিষেধাজ্ঞা আছে যেগুলো, যেমন 15, 16, 19, 29, যেমন বিদেশিদের জন্য অ্যাপ্লিকেবল, যেগুলো নয়। আর তাকে কোনো সরকারি গুরুত্বপূর্ণ পদে, মানে ধরো চিফ সেক্রেটারি, ফরেন সেক্রেটারি, এরকম কোনো পোস্টে অ্যাপয়েন্ট করা যাবে।
আর ভারতবর্ষে ভোটও দিতে পারবে না, ভোটে দাঁড়াতে পারবে না। তো এইগুলো হচ্ছে নিয়ম, যেগুলো এই সব পার্সনদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। ডায়াসপোরার কথা অলরেডি বলছিলাম যে পার্মানেন্ট হোমকে বলা হয়। তো দেখা যায় যে গোটা বিশ্বের মধ্যে কিছু নির্দিষ্ট কমিউনিটি মোটামুটি গোটা বিশ্বে ছড়িয়ে থাকে, যেমন যার মধ্যে একটা অন্যতম হচ্ছে চাইনিজ পিপল। চাইনিজ পিপল গোটা বিশ্বে ছড়ানো আছে, এবং যেখানে তারা যায় তাদের নিজস্ব কালচার, নিজস্ব সবকিছু তারা সঙ্গে করে নিয়ে যায়। এবং দেখা যাচ্ছে আমাদের কলকাতাতে এই জন্য চায়না টাউন আছে, কারণ ওখানে চাইনিজরা বহুদিন ধরে বসবাস করছে, পিঁড়িদের পিঁড়ি। তো এরকম ভাবে তাদের কালচার, স্ক্রিপ্ট, তাদের খাওয়া দাওয়া সবকিছু যদি শিফট করে নিয়ে যায় এবং সেটাকে তারা সংরক্ষণ করে, তো তখন তাদেরকে আমরা ডায়াসপোরা বলে ইন্ডিকেট করতে পারি। এটা বেসিক্যালি আমাদের ভারতবর্ষের মধ্যে বাঙালিরা, গুজরাটিরা, পাঞ্জাবিরা এরাও দেখবে নিজেদের কালচারকে নিয়ে যায়। যে প্রত্যেকটা মানে নিউ ইয়র্ক বলো, ম্যানহাটন বলো, প্রত্যেকটা বড় বড় শহরে কিন্তু এই শিখদের একটা কমন এরকম কোনো পাড়া বা এরিয়া থাকে যেখানে শিখরা সব বসবাস করে। তো বা বাঙালিদের এরকম গ্রুপ থাকতে পারে, সেখানে একটা নির্দিষ্ট কোনো একটা এরিয়াতে বাঙালিরা বসবাস করছে। তো তারা সব হচ্ছে ডায়াসপোরা হিসেবে ইন্ডিকেটেড। তো যেহেতু ভারতবর্ষের পপুলেশনের থেকেও চায়নার পপুলেশন বেশি, তাই চাইনিজ ডায়াসপোরাও গোটা বিশ্বে সব থেকে বেশি। আর সেকেন্ড লার্জেস্ট ডায়াসপোরা হচ্ছে ইন্ডিয়ার, কারণ ইন্ডিয়ার পপুলেশনটা সেকেন্ড লার্জেস্ট তার রেসপেক্ট। এটা বোঝা গেছে? কনসেপ্ট ক্লিয়ার সবগুলো? হ্যাঁ স্যার, আমি আগে ভাবতাম যে ভারতীয়রা যারা বাইরে থাকে তারাই ডায়াসপোরা। না, হ্যাঁ, শর্ট ডায়াসপোরা তো তাই তো বললাম যে তাদের তাদের গ্রুপটা যে একরকম একই রকম কালচার নিয়ে থাকছে বা ভারতীয় কালচার নিয়ে তারা অন্য জায়গায় গেছে, এটাই হিসাবে যাচ্ছে। থাকলে হয় না, থাকলে বলবো যে নন রেসিডেন্ট ইন্ডিয়ান বলবো, এনারাই বলবো। কিন্তু যদি সে পাকাপাকি ভাবে সেখানে শিফট করে গেছে না, তাদের নিজেদের হেরিটেজ, নিজেদের কালচারকে নিয়ে, তখন সেইটাকে আমরা ডায়াসপোরা বলে ইন্ডিকেট করবো। তুমি যদি ভারতবর্ষ থেকে কেউ বিদেশে চলে গেছে, তো সেই চলে গিয়ে সে কি নাগরিকত্ব নিয়ে গেছে? যদি নাগরিকত্ব না নিয়ে যায় তাহলে তিনি একজন নন রেসিডেন্ট ইন্ডিয়ান। আর যদি নাগরিকত্ব নিয়ে চলে যায় তাহলেই তুমি একমাত্র ডায়াসপোরার বিষয়টা বলতে পারো। বুঝা গেছে দুটোর মধ্যে ফারাক? হ্যাঁ স্যার। এনারাই মানে হচ্ছে যে ভারতীয় ব্যক্তি কিন্তু বিদেশে বসবাস করে, তাই তাকে আমরা প্রবাসী ভারতীয় বলছি। বিদেশে বসবাসকারী ভারতীয় ব্যক্তি। এখানে তাহলে একবার দেওয়া আছে সিটিজেনশিপ, ডুয়াল সিটিজেনশিপ আর মাল্টিপল সিটিজেনশিপ, অর্থাৎ সিটিজেনশিপের যে ক্লাসিফিকেশনের কথা বলছিলাম। এবার আমরা সেই ক্লাসিফিকেশনটা দেখবো। আমাদের বেসিক কনসেপ্টের ক্লাসে আমি ইউনিটারি কান্ট্রি আর ফেডারেল কান্ট্রি পড়িয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ স্যার। স্যার এখানে একটা কোয়েশ্চেন আছে, ওই যে ডুয়াল সিটিজেনশিপ ইউএস এর, মানে বলছেন যে একটা ইউএস এর ইউনিয়নের সিটিজেনশিপ প্লাস ওই তার রেসপেক্টিভ স্টেটের সিটিজেনশিপ, সেটা তো? ওটা ওটা আমি বুঝিয়ে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। আগে তুমি আমাকে বলো যে আমাদের সিঙ্গেল সিটিজেনশিপের যে কান্ট্রি, সেটা হচ্ছে বেসিক্যালি ওই আমরা বেসিক কনসেপ্টের ক্লাসে পড়েছিলাম যে একটা কান্ট্রি স্ট্রাকচার ওয়াইজ কান্ট্রি দু রকমের হয়। একটা হচ্ছে ইউনিটারি স্ট্রাকচারের কান্ট্রি, যেখানে গোটা দেশে একটাই সিটিজেনশিপ থাকে। আর একটা হচ্ছে ফেডারেল স্ট্রাকচারের কান্ট্রি, যেখানে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের পাশাপাশি অনেকগুলো এরকম আঞ্চলিক সরকারও থাকে। তোমার কাছে সিটিজেনশিপের ডকুমেন্ট কি আছে বিপার্ক? সিটিজেনশিপের ডকুমেন্ট মানে বুঝলাম না, আমার পার্সোনাল কথা বলছেন? হ্যাঁ, তোমার পার্সোনাল কথা বলো। হ্যাঁ, আমার ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট সবই আছে। আচ্ছা, ভোটার কার্ডে তোমার সিটিজেনশিপের কলাম দেওয়া আছে? ভোটার কার্ড না তো। তাহলে কি করে প্রুভ করবে তুমি ইন্ডিয়ান? তাহলে ওটা ভোটার ভোটার কার্ড এই রে, কার্ড তাহলে তো ভোটের জন্যই। সত্যি তো। হ্যাঁ, তো ছেড়ে দাও ওটা। আধার কার্ডের তাহলে স্যার ভোট দিতে পারছি, এটাই তো বড় প্রুফ হয়ে গেলো। অবশ্যই একটা বড় প্রুফ যে তুমি পলিটিক্যাল রাইট পাচ্ছ, কিন্তু ইন্টারন্যাশনাল সেক্টরে বা আন্তর্জাতিক ক্ষেত্রে ওটাকে মান্যতা দেওয়া হয় না। প্রত্যেকটা তার দেশের পাসপোর্ট ভেতরে সেটা এটা আছে ইজ আমার। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার। বাট তবুও ভোটার আইডি কার্ডকে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক আইন অনুযায়ী ওটা মান্যতাপ্রাপ্ত ডকুমেন্ট নয়। একমাত্র ডকুমেন্ট যেটা বললে পাসপোর্ট, ওটার মধ্যে তোমার ইন্ডিয়ান বলে কলাম দেওয়া আছে। আর ওখানে সেই সঙ্গে ওকে, নেক্সট হচ্ছে আমাদের আধার কার্ডের পেছনের দিকে দেখবে লেখাই থাকে এটা তোমার সিটিজেনশিপের ডকুমেন্ট নয়। কোনোদিন লক্ষ্য করেছো?
হ্যাঁ স্যার, লেখা আছে আধার ইজ নট এ প্রুফ ফর সিটিজেনশিপ লেখা আছে। এক্স্যাক্ট। তাহলে একমাত্র পাসপোর্ট, যেখানে সিম্পল ব্যাপার, আমার তো সিটিজেনশিপটা প্রুভ করতে হবে, তো আধার কার্ডেও তো সিটিজেনশিপ বলে কোনো কলাম নেই, ইন্ডিয়ান বলে সেখানেও লেখা থাকে না। তাই আন্তর্জাতিক ক্ষেত্রে একমাত্র ইন্ডিয়ান লেখা আছে, আর একটা ডকুমেন্ট বার্থ সার্টিফিকেট, কিন্তু বার্থ সার্টিফিকেটকে তোমাকে মান্যতা দেবে না। তুমি যদি বিদেশে বেড়াতে যাওয়ার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করার বার্থ সার্টিফিকেট দিয়ে, তো তোমার ওটার জন্য তোমাকে সেই অ্যাপ্লিকেশন গ্যারান্টেড হবে না। একমাত্র পাসপোর্টই হচ্ছে ইন্টারন্যাশনালি মান্যতাপ্রাপ্ত ডকুমেন্ট। তাহলে এই পাসপোর্ট কে দেয়? ভারত সরকার দেয়, না মিউনিসিপ্যালিটি থেকে দেয়, নাকি পঞ্চায়েত থেকে দেয়, না স্টেট এটা গভর্নমেন্ট থেকে ভারত দেয়? সরকার দেয়। ভারত সরকার দেয়। তাহলে ভারতবর্ষে এই সিটিজেনশিপটা দিচ্ছে কে? সেন্ট্রাল গভর্নমেন্ট। এই সেন্ট্রাল গভর্নমেন্ট যদি গোটা দেশে নাগরিককে সিটিজেনশিপ দেয়, এটাকে বলা হয় সিঙ্গেল সিটিজেনশিপ, অর্থাৎ গোটা দেশে একটাই নাগরিকত্ব। এখন ভারতবর্ষ তো ইউনিটারি কান্ট্রি নয়, কিন্তু ব্রিটিশরা আমাদের ভারতবর্ষে এই সিঙ্গেলের কনসেপ্টটাই নিয়ে এসেছিল। তাই ভারতবর্ষ আজকে স্ট্রাকচারগতভাবে হয়তো ফেডারেলের মতো দেখতে, কিন্তু তবুও ভারতবর্ষের নাগরিকত্বের কনসেপ্টটা সেই আদিকালের পুরনো সেন্ট্রাল গভর্নমেন্টের দেওয়া কনসেপ্টই থেকে গেছে। বোঝা গেছে? সিঙ্গেল বলতে কি বোঝায়? গোটা দেশে একটাই সরকার, অর্থাৎ কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব প্রদানকারী হবে, এটাই হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপের কনসেপ্ট। এই ডুয়াল আর ডাবলটা দুরকম হয় মিনিং। যদি ফেডারেল কান্ট্রি রেসপেক্টে হয়, সেটা আগে বলে দিই। ফেডারেল কান্ট্রির ক্ষেত্রে যেহেতু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের পাশাপাশি অনেকগুলো স্টেট গভর্নমেন্ট থাকে, তাই সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট যেমন সিটিজেনশিপ দেয় কোনো একটা ব্যক্তিকে, তেমন সেই স্টেটের স্টেট গভর্নমেন্টও সিটিজেনশিপ দেয় সেই ব্যক্তি। তাহলে একই সঙ্গে একজন ব্যক্তি একটা গোটা দেশের জাতীয় সিটিজেনশিপও পাচ্ছে, আর সেই সঙ্গে আবার আঞ্চলিক সিটিজেনশিপও পাচ্ছে। এই যে জাতীয় আর আঞ্চলিক দুটো একসঙ্গে পাওয়া, এটা আইডিয়াল ফেডারেল কান্ট্রি রেসপেক্টে ডুয়াল সিটিজেনশিপ হিসেবে ইন্ডিকেটেড হয়, বা ডাবলও বলতে পারে। ডুয়ালি মানে বেশি পপুলারলি ফলোড ডুয়াল সিটিজেনশিপ। আর যদি এটা এরকম হয় যে সেটা একটা এমন কান্ট্রি যেটা ফেডারেল স্ট্রাকচার নয়, ফেডারেল কান্ট্রি নয়, কিন্তু ইউনিটারি কান্ট্রি, তাহলে সে কি করে? সে নিজের কান্ট্রি ছাড়াও সে আর একটা দেশের আর একটা দেশের নাগরিকত্ব রাখার মান্যতা দেয়। মানে সে সিঙ্গেল, হয়তো সিঙ্গেল সিটিজেনশিপ দেয় তার তার দেশে, বা সে ডুয়াল মানে ফেডারেল কান্ট্রি, ফেডারেল মানে দুরকম সিটিজেনশিপ দেয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে সে আবার আর একটা কান্ট্রি সিটিজেনশিপও রাখতে দেয়। এই যে দুটো দেশের নাগরিকত্ব রাখার সুযোগ দিচ্ছে, এরকম ক্ষেত্রে আমরা বলতে পারি ওই কান্ট্রিটা ডাবলকে মান্যতা দেয়, ডাবল সিটিজেনশিপকে মান্যতা দেয়। ডাবল সিটিজেনশিপ মানে তাহলে সে নিজের দেশের নাগরিকত্ব যেমন দেয়, তেমন সেই দেশের তার নিজের দেশের নাগরিকরা যদি অন্য আরো একটা দেশের নাগরিকত্ব রাখতে চায়, সেটাকেও মান্যতা দেয়। তাহলে এইভাবে একই সঙ্গে দুটো দেশের সিটিজেনশিপকে মান্যতা দেয়। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তার মানে এই ডুয়াল আর ডাবলের মধ্যে দুটো সেন্স লুকিয়ে রয়েছে অ্যাকচুয়ালি, তাই তো? একদমই, বলো, আরেকবার বলো। মানে ডুয়াল আর ডাবল সিটিজেনশিপ এর মধ্যে দুখানা সেন্সই লুকিয়ে রয়েছে অ্যাকচুয়ালি। সেন্সই লুকিয়ে আছে, এক্স্যাক্টলি। মানে প্রপার ফেডারেলের ক্ষেত্রে যেমন ইউএস এর ক্ষেত্রে। ফেডারেল কান্ট্রির সেন্স যা, অন্য ইউনিটারি হ্যাঁ হ্যাঁ কান্ট্রিতে তার সেন্স নয় কিন্তু। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে। আর স্যার একসঙ্গে এন নাম্বার অফ কান্ট্রি সিটিজেনশিপ নেওয়া যায়, ধরুন 8-10টা এই কান্ট্রি, ইউনিটারি কান্ট্রি। এইবার হচ্ছে মাল্টিপল সিটিজেনশিপ। তাহলে একজন ব্যক্তি যখন দুটোর বেশি, অর্থাৎ 3টে, 4টে, 5টা, 10টা সিটিজেনশিপের মান্যতা প্রাপ্ত ব্যক্তি, তখন তাকে আমরা মাল্টিপল সিটিজেনশিপ ব্যক্তি বলে ইন্ডিকেট করতে পারি। এক্ষেত্রে ওই কান্ট্রিটাকে তাহলে সেই মান্যতা দিতে হবে। এটা খুব কম দেশই আছে যারা এরকম সুযোগ দেয়। তাহলে এটা একটা এক্স কান্ট্রি, এটা একটা ওয়াই কান্ট্রি, এটা একটা জেড কান্ট্রি। ওয়াই কান্ট্রি সে একাধিক দেশের সিটিজেনশিপকে মান্যতা দেয়, এক্স কান্ট্রিও একাধিক দেশের সিটিজেনশিপকে মান্যতা দেয়। একাধিক বলতে দুই না, দুইয়ের বেশিকে মান্যতা দেয়। কারণ দুই দিলে তো সেটাই তো ডুয়াল সিটিজেনশিপের কান্ট্রি হয়ে গেল, না ইউনিটারি কান্ট্রি। তাই না? ইউনিটারি কান্ট্রি যদি এরকম দেয় যে আর একটা কান্ট্রি নাগরিকত্ব মান্যতা দিচ্ছে, তাহলে সেটা বলবো না। এখানে দুয়ের বেশি, অর্থাৎ একাধিক শুধু নয়, দুইয়ের অধিককে মান্যতা দেয়, দুটো কান্ট্রি দেয়, আর এ দুইয়ের অধিককে মান্যতা দেয় না। তাহলে কোনো একজন ব্যক্তি একই সঙ্গে এই আর এই কান্ট্রির নাগরিক হতে পারলেও সে কিন্তু এই দেশের নাগরিক হতে পারবে না, কারণ এ দুইয়ের বেশি নাগরিকত্ব মান্যতা দেয় না। বোঝা গেছে? তাহলে এইটা কোনো একটা দেশ দিতে পারে না, তো এটা কোনো একটা দেশ মান্যতা দেয় বা দেয় না। এটা কোনো একটা দেশের দেওয়ার দায়িত্বের মধ্যে পড়ে না, বা দেওয়ার অথরিটির মধ্যে পড়ে না, কারণ সিটিজেনশিপ দেওয়ার বিষয়টা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। তাই এখানে যেটা তারা করতে পারে সেটা হচ্ছে আমি মান্যতা দিলাম বা আমি মান্যতা দিলাম না। বোঝা গেছে? হ্যাঁ স্যার, ওই জেড এর ব্যাপারটা ক্লিয়ার হলো না, 3টে কান্ট্রি নিচ্ছেন কেন কোন এক্সাম্পলে? এক্সাম্পল নিচে কারণ যাতে বোঝাচ্ছি যে দেখো এই দুটো দেশের ক্ষেত্রে এরা
বহু দেশের নাগরিকত্বকে মান্যতা দেয় বলে আমি আমি হচ্ছি সব্যসাচী সাহা, আমি তাই এই দেশের নাগরিকত্ব রাখতে পারছি, এই দেশের রাখতে পারছি, আবার আবার ইন্ডিয়ার সিটিজেনশিপ তো রয়েছে। কিন্তু ইন্ডিয়া আবার মান্যতা দেয় না, তাহলে আমার এটা রাখা সম্ভব না। তাহলে আমার এক্স ওয়াই জেড আর একটা ও হচ্ছে আচ্ছা পি আচ্ছা নামে আচ্ছা। একটা কান্ট্রি আছে আমার। তাহলে আমি সব্যসাচী শাহ, আমার পি দেশের নাগরিকত্ব আছে, সেও মান্যতা দেয় দুইয়ের বেশি দেশের নাগরিকত্ব রাখার। আমি এক্স এরও মান্যতা পাই, আবার ওয়াই এর পাচ্ছি, কিন্তু জেড এর পাচ্ছি না। কারণ জেড এ আমি নিতে পারছি না কেন? কারণ জেড মান্যতা দেয় না, সে নিজের দেশের নাগরিকত্ব ছাড়া আর একটা দেশের নাগরিকত্বকে মান্যতা দেয়। যেহেতু আর একটা দেশে মান্যতা দেয়, তা আমি কিন্তু জেড এ নিতে পারলাম না। বোঝা গেছে? তাই জন্য আমি দুটোই এক্সাম্পল রাখলাম, যে এক্স তো ঠিক আছে, আর একটা এমন রাখলাম যেটা মান্যতা পাই, আর একটা দেখলাম যে সে মান্যতা দেয়। বোঝা গেছে? ও, ওটা একটু ক্রিটিক্যাল আছে ব্যাপারটা একটুখানি। কেন ক্রিটিক্যাল? সিম্পল চিন্তা করো, আমি সব্যসাচী শাহ, আমার ভারতবর্ষের সিটিজেনশিপ আছে আর ইউএস এর আছে। কারণ এই দুটো কান্ট্রি দুটোকে মান্যতা দেয়। কিন্তু আমার আমি যদি এখন পাকিস্তানে নিতে যাই, তাহলে ভারত সরকারও আমার নাগরিকত্ব ক্যান্সেল করে দেবে, কারণ তার ভারতের সঙ্গে পাকিস্তানের সেই এগ্রিমেন্ট নেই। আর বাংলা আমাদের ইউএসএও ভারতবর্ষ ওই পাকিস্তানের সিটিজেনশিপ নেওয়ার জন্য ক্যান্সেল করে দেবে, কারণ সে ডুয়ালকে মান্যতা দেয়। সে কিন্তু এই মাল্টিপলকে মান্যতা দেয় না। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে মাল্টিপলকে মান্যতা দেয় এমন দেশেরই আমি, সেই দেশগুলোরই আমি নাগরিকত্ব নিতে পারবো। কিন্তু একটা দেশ ডবলকে দেয়, একটা মাল্টিপলকে দেয়, তাহলে আমি সেই দুটো দেশের নাগরিকত্ব কি করে পাবো? আমি তো তাহলে তো সেটা ইলিগাল হয়ে যাবে। দুটোর বেশি, যে বেশি নিতে যাবো, যে ডুয়াল দেয় সে তো বলবে আমি আর দেবো না, বা ডাবল দেয় যে, কিন্তু আমি তো মাল্টিপল কে দিই না, আমি তো ডাবল কে দিই। তুমি তো দুইয়ের বেশি নিয়ে নিচ্ছ ভাই, তোমার দেওয়া যাবে না, ক্যান্সেল। বোঝা গেছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তো ওই ক্লাসিফিকেশন যা আমি বললাম ওটা এখানে সুন্দর করে লেখা আছে আবার। এই যে ডুয়াল সিটিজেনশিপ ফেডারেল কান্ট্রিতে কি কনসেপ্ট, সেটা আলাদা করে লেখা আছে। আর মাল্টিপল তো বলেই দিয়েছি। নেক্সট আমরা পুরো সাংবিধানিক বিষয়ে আসবো। ইউনিয়ন এন্ড টেরিটরির পোর্শনটা তো আমরা আমরা 1 থেকে 4 নম্বর আর্টিকেল জানি, যেখানে 4টে আর্টিকেল দেওয়া আছে। একটা হচ্ছে 1 নম্বর আর্টিকেল, সেখানে বলছে ভারতবর্ষের টেরিটরির কথা। 2 নম্বর আর্টিকেলে বলছে নতুন রাজ্য তৈরি করা বা ক্রিয়েট করার বিষয়। 3 নম্বরে কোন একটা রাজ্যে এরিয়া বাউন্ডারি গুলো চেঞ্জ করা। আর 4 নম্বর হচ্ছে আমাদের নাগরিকত্ব, এই আমাদের টেরিটরি সংক্রান্ত বা নতুন রাজ্য তৈরি করা সংক্রান্ত, অ্যাবলিশ করা সংক্রান্ত যাবতীয় ক্ষমতা পার্লামেন্টকে দেওয়া আছে। তো এই পার্ট ওয়ানের যে পোর্শনটা, এটা আমরা পরে পড়বো। ইউনিয়ন এন্ড টেরিটরির একটা চ্যাপ্টার রয়েছে, ওটা আমরা পরে পড়বো। রিঅর্গানাইজেশন অফ দি স্টেট নাম দিয়ে ওটা আমরা পড়বো। ঠিক আছে? তো এটা আমরা সেজন্য স্কিপ করছি। আমরা পড়বো হচ্ছে সিটিজেনশিপের প্রভিশন, যেটা হচ্ছে আমাদের পার্ট 2 তে আছে। তাহলে পার্ট 2 তে সিটিজেনশিপের কি প্রভিশন আছে? প্রথমত কনসেপ্ট একটু আগে বলেই দিয়েছে, ইউকে থেকে নেওয়া হয়েছে। ব্রিটিশরা 1937 সালে প্রথম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে ইন্ডিয়াতে এই সিটিজেনশিপের কনসেপ্টটা ইন্ট্রোডিউস করেছিল, যেটা হচ্ছে তোমার সিঙ্গেল সিটিজেনশিপের কনসেপ্ট। তাই পরবর্তীকালে ওটাকেই ভারতবর্ষে কন্টিনিউ করা হয়েছে। সাংবিধানিক প্রভিশন যদি বলি, পার্ট 2 তে আছে আর্টিকেল 5 to 11, আর লিস্ট হচ্ছে ইউনিয়ন লিস্ট। তাহলে যদি বলে ভারতবর্ষের সিটিজেনশিপের কনসেপ্টটা নেচার কি, সিঙ্গেল না ডুয়াল না ডাবল, কি বলবো? সিঙ্গেল। সিঙ্গেল। আর এটা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? ইউকে। আর সোর্স কি বলবো? কোন অ্যাক্ট সোর্স থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। 1935। এরকম আমি এটা বলেই দিয়েছিলাম ওই প্রথম দিকের ক্লাসে, সোর্সের ক্লাসে, যে আমাদের যখনই কোনো বিষয় আছে, অনেক কিছু যেগুলো হচ্ছে 1935 এর অ্যাক্টে প্রথমে ঢুকেছে, সেখান থেকে আমাদের ভারতে ঢুকেছে। তাই কান্ট্রি ওয়াইজ বললে তো বলে দিলে কান্ট্রি, কিন্তু যদি অ্যাক্ট বলে আর কান্ট্রিও বলে, তখন কিন্তু ইউকে থেকে বেশি প্রায়োরিটি পাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। কারণ আমাদের সংবিধানে ইউকে থেকে নেওয়া হয়নি ডিরেক্ট, আমাদের সংবিধানে ডিরেক্ট নেওয়া হয়েছে ফ্রম 1935 অ্যাক্ট। ওকে? আমাদের নাগরিকত্ব গ্রহণ করার 5টা মেথড আছে, আর নাগরিকত্ব লুজ করার 3টে মেথড আছে। কিভাবে, কি কি মেথড? ব্র্যাকেটে যে সেকশন সেকশন লেখা আছে, এগুলো সব সিটিজেনশিপ অ্যাক্টের। এই সিটিজেনশিপ অ্যাক্টের মধ্যে তো ডিটেলসে দেওয়া আছে। 1955-এ এই পার্লামেন্ট এই আইনটা বানিয়েছিল। এই আইনে আমাদের নাগরিকত্ব অ্যাকোয়ার করা এবং ডিটারমাইন করার পুরো ডিটেলস দেওয়া আছে, যার রেসপেক্ট থেকে আমরা নাগরিকত্বের 5টা অ্যাকুইজিশনের বিষয় এবার বুঝবো। প্রথমত, বাই বার্থ বোঝাই যাচ্ছে ভারতবর্ষের 26 জানুয়ারি 1950 আর আফটার দ্যাট যারাই ভারতে জন্মেছে ওদেরকেই ভারতীয় নাগরিক হিসেবে ইন্ডিকেটেড করা। তাহলে
জন্মের সময় কোথায় জন্মেছে এটা ইম্পর্টেন্ট। তাই জন্য মানে আকাশের মধ্যে জন্মগ্রহণ করলে বা হাই সিতে জন্মগ্রহণ করলে তাকে আমরা ইন্ডিয়ান বলতে পারছি না, বা কেউ যদি ইন্ডিয়াতে বিদেশের এমবাসিতে জন্মাচ্ছে তাকেও বলতে পারছি না। তাহলে আমাদের ভারতবর্ষে যদি কোনো বিদেশি দম্পতির কোনো বাচ্চা জন্মগ্রহণ করে নর্মাল টেরিটরিতে কোনো হসপিটালে, তাহলে তাকে কিন্তু আমরা বাই বার্থ অনুযায়ী ইন্ডিয়ান সিটিজেনশিপ দিতে পারবো। তার মা হয়তো পাকিস্তানের আর বাবা হয়তো চায়না, তবুও তাকে আমি ভারতীয় নাগরিকত্ব দিতে পারবো, কারণ সে জন্মালো কোথায়, ইন্ডিয়াতে। এই সিটিজেনশিপ বাই বার্থের রুলস, যেটা জাস্ট সলিড রুলস, একটু আগে পড়ছিলাম না জাস্ট সলি, এটা ল্যাটিন ওয়ার্ড, এটা দিয়ে অনেক সময় কোশ্চেন দেয়। তো জাস্ট সলির কনসেপ্টটা হচ্ছে বাই বার্থের কথা। এটা ক্লিয়ার সবার? 1 নম্বরটা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর কে জয়েন করেছো? আমি স্যার অমৃতা। আচ্ছা, নেক্সট হচ্ছে সিটিজেনশিপ বাই ডিসেন্ট। বাই ডিসেন্টের ক্ষেত্রে কি, এটা হচ্ছে তার বাবা বা মা কেউ একজন ইন্ডিয়ান, তার রেসপেক্টে তাকে তার ফিউচার জেনারেশনকেও ইন্ডিয়ান হিসেবে গ্র্যান্ড করা হচ্ছে। তাহলে এক্ষেত্রে কিন্তু বোথ নয়, কিন্তু আইদার অফ হিজ অর হার প্যারেন্টস তাকেই ইন্ডিকেট করা হবে তার রেসপেক্ট থেকে যে সে ভারতীয় কিনা। এভাবে তাহলে আমাদের আইদার অফ হিজ প্যারেন্টস খুব ভালো এক্সাম্পল আছে রাহুল গান্ধী আর তার বোন প্রিয়াঙ্কা গান্ধী, দুজনেই হচ্ছে সেরকম, যে তার মা বাবা ওরকম, যদি ওরা যদি ধরি আমি, যে মা বাবা দুজনেই, একজন বাইরে ইটালির, একজন হচ্ছেন ভারতীয়, তাহলে তার রেসপেক্ট থেকে যেহেতু তার বাবা ইন্ডিয়ান, তার রেসপেক্ট থেকে সে ইন্ডিয়ান হবে যদি না জন্মগ্রহণ করতো ইন্ডিয়াতে। তাহলে এরকম যদি আবার এক্সাম্পল হিসেবে ধরো, একটা কল্পনা করে নাও যে একজন মার্কিন সিটিজেন আর একজন হচ্ছেন ইন্ডিয়ান সিটিজেন, এই দুজনের বিয়ে হয়েছে এবং সে ভারতবর্ষে জন্মগ্রহণ করেনি, চায়নাতে জন্মগ্রহণ করেছে সেই বাচ্চাটা, মানে এদের দুজনের। তাহলে এই বাবা মা যেহেতু একজন ভারতীয়, তার রেসপেক্ট থেকে জাস্ট মানে স্যাঙ্গুইনিস যে কনসেপ্ট, যেটা হচ্ছে ডিসেন্ট, এই ডিসেন্টের রেসপেক্টে সেই ব্যক্তি ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য যোগ্য। তাহলে এটাই হচ্ছে সেকশন 4 অফ 1935 অ্যাক্ট, 1955 এর অ্যাক্টে দেওয়া আছে। এটার কথা আমরা আর্টিকেল 5 এর মধ্যে পাবো, মানে প্রথমটার কথা এবং দ্বিতীয়টার, দুটোর কথাই আমরা আর্টিকেল 5 এ পাবো। তৃতীয়টা কি বলছে, রেজিস্ট্রেশন নিয়ে ভারতের নাগরিক হতে পারবে। রেজিস্ট্রেশন মানে, ভারতবর্ষের কিছু নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কেউ যদি ভারতীয় নাগরিকত্ব লাভ করে, যেমন হচ্ছে কেউ ভারতবর্ষের কোনো ব্যক্তিকে বিয়ে করলো, যেমন আমি ইন্দিরা গান্ধী, এই প্রিয়াঙ্কা গান্ধী বাবা মানে মায়ের কথা এক্সাম্পল দিচ্ছিলাম, সেরকম ভাবে, বা কোনো যদি ইনফ্যান্ট চাইল্ড রয়েছে, চাইল্ড নিয়ে কোনো ভারতীয় ব্যক্তিকে বিয়ে করলো, তাহলে সেই ইনফ্যান্ট চাইল্ডটাও তার মা বাবা তো হয়েই গেল, মানে যে ব্যক্তি বিয়ে করলো তার সঙ্গে সঙ্গে তার ওই ইনফ্যান্ট চাইল্ড সেও কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়ে যাবে। আবার কেউ ভারতবর্ষে কনস্ট্যান্টলি 5 বছর বা তার বেশি দিন বসবাস করেছে, যদিও এটা রিসেন্টলি মুসলিমদের ক্ষেত্রে 11 ইয়ার্স হয়ে গেছে, বাকি সবার ক্ষেত্রে 5 বছরই রয়েছে। তো এরকম ক্ষেত্রেও ভারত সরকার বাই রেজিস্ট্রেশন তাকে ভারতীয় নাগরিকত্ব প্রোভাইড করবে। সো এইগুলো হচ্ছে বাই রেজিস্ট্রেশনের পদ্ধতি। তাহলে বাই বার্থ, বাই ডিসেন্ট আর বাই রেজিস্ট্রেশন, তিনটে ফারাক ক্লিয়ার সবার? দীপার্ক, স্যার বাই রেজিস্ট্রেশনটা আরেকবার একটু বলবেন কাইন্ডলি? কিছু নির্দিষ্ট ওয়ে আছে, যে ওয়েগুলো দিয়ে আমি যদি ভারতের নাগরিকত্ব নিই তাহলে ভারতীয় নাগরিকত্ব লাভ করতে পারি। মানে ধরো আমি ভারতে জন্মাইনি, আমার মা বা বাবা কেউ একজন ইন্ডিয়ান নয়, তাহলে আমি বাই বার্থের নিয়মও পেলাম না, বাই ডিসেন্টের কনসেপ্টও পেলাম না। তাহলে বাই বার্থ এবং বাই ডিসেন্ট কোনোটার কনসেপ্টই পেলাম না, তাহলে আমার কি তাহলে নাগরিকত্ব নেওয়ার সুযোগ নেই? নিশ্চয়ই রয়েছে। তাহলে তোমাকে ওই ভারতবর্ষে বসবাস করতে হবে নির্দিষ্ট সময়, অথবা তুমি ভারতবর্ষের কোনো ব্যক্তিকে বিয়ে করলে, অথবা আমাদের ভারতবর্ষের মানে কোনো একজন ব্যক্তি তার বাচ্চা রয়েছে এবং সে অবস্থায় সে ভারতবর্ষের কোনো ব্যক্তিকে বিয়ে করলো, সেক্ষেত্রে সেই বাচ্চাটাও ইন্ডিয়ান সিটিজেন হতে পারে। তো এইরকম আরো কতগুলো ওয়ে আছে যেটা বাই বার্থ বা বাই ডিসেন্ট ছাড়াও ভারতবর্ষের নাগরিকত্ব হওয়ার সুযোগ দেয়। বুঝতে পেরেছো এবার? হ্যাঁ, তাহলে স্যার আদনান সামির কেসটা বলা যাবে তাই তো? না, আদনান পাকিস্তানের থেকে সামিটটা বলা যাবে না। আদনান সামিটটা হচ্ছে বাই ন্যাচুরালাইজেশন, অর্থাৎ ভারতবর্ষে যদি গুড ক্যারেক্টারের কোনো পার্সন হয়, ভারতবর্ষের কোনো ভাষা সম্পর্কে তার জ্ঞান রয়েছে, ভারত সরকারকে কোনো সাহায্য করছে বিশেষ কাজে, ভারত সরকারের কোনো ইনভেনশন কাজে তিনি
হেল্প করছেন, ভারতবর্ষের কোনো সোশ্যাল ওয়ার্কের সঙ্গে তিনি যুক্ত আছেন, সো দ্যাটস ওয়াই তাকে ইন্ডিয়ান সিটিজেনশিপ দেওয়া যায়। সো আদনান সামি ইজ বেসিক্যালি ডান বাই ন্যাচুরালাইজেশন, যেমন মাদার টেরেসাকে একটা সময় এইভাবেই দেওয়া হয়েছে। ওকে, আদনান সামিকে ও আমার যতদূর আচ্ছা জানা আচ্ছা। আছে উনি গুড ক্যারেক্টারের পার্সন হিসেবে ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়েছেন। আর মাদার আর টেরেসা প্লাস উনি পুরোটাই ক্রিয়েটিভ ভারতবর্ষের ফিল্ডে জন্য যুক্ত, ভালো। তাই তো? মানে যেহেতু সঙ্গীত শিল্পের সঙ্গে যুক্ত হ্যাঁ, ওই আদনান ওই সামি। জন্য মানে ওই সঙ্গীত শিল্পী হিসেবে তো সিটিজেনশিপ দেওয়ার কোনো নিয়ম নেই যে সঙ্গীত শিল্পীকে দেবে। গুড ক্যারেক্টারের থ্রু আচ্ছা দিয়ে দেওয়া আছে, আর না হয়তো ভাষার থ্রু দিয়ে। তো ওনার ক্ষেত্রে আমি আচ্ছা আচ্ছা। যতদূর জানি যে গুড ক্যারেক্টারের জন্য, আমরা জানি না টেকনিক্যালি আরো কিছু তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়েছে কিনা আমার জানা নেই, তবে গুড ক্যারেক্টার ইজ মানে সেটাই, মানে উনিও সেটা মানে ওই মিডিয়ার সামনে একদিন বলেছিলেন। তো সেই রেসপেক্ট থেকে আমি জানি। আর মাদার টেরেসা তো হচ্ছে উনি সোশ্যাল ওয়ার্ক করতেন, তার রেসপেক্ট থেকে তিনি ইন্ডিয়ান সিটিজেনশিপ। ওকে, এগুলো হচ্ছে সব ন্যাচারালাইজেশন পদ্ধতি। আমি এক্সাম্পলও দিয়ে দিয়েছি, দেখো মাদার টেরেসা বলে। তুমি এখানে আদনান সামিকেও অ্যাড করতে পারো। নেক্সট হচ্ছে 5 নম্বর, যেটা হচ্ছে ইনকর্পোরেশন অফ টেরিটরি। এই এতক্ষণ ধরে আমরা যে সিটিজেনশিপ দেখছিলাম এগুলো সব ইন্ডিয়ান ইন্ডিভিজুয়াল সিটিজেনশিপ, অর্থাৎ একজন ব্যক্তি হিসাবে কাউকে সিটিজেনশিপ দেওয়া হচ্ছে। কিন্তু সামূহিক মানে অনেকজন ব্যক্তিকে একসঙ্গে সিটিজেনশিপ দেওয়ার যে কনসেপ্ট, সেটা হচ্ছে তোমার ইনকর্পোরেশন অফ টেরিটরি থ্রু দিয়ে। অর্থাৎ ভারতবর্ষের একটা টেরিটরি রয়েছে, সেই টেরিটরির মধ্যে নতুন একটা টেরিটরি যুক্ত করলো, তাহলে এই যে প্লাস হওয়া নতুন টেরিটরি, এখানে যেসব লোকজন আছে ওদেরকেও ভারতের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করা হয়। এটা কিন্তু একজনকে নয়, এটা একসঙ্গে ওই এরিয়ার সবাইকে দেওয়া হচ্ছে। এই জন্য এটা হচ্ছে সামূহিক সিটিজেনশিপ বলা হয়, বা ইটস বেসিক্যালি প্লুরালিস্টিক কনসেপ্ট। এগুলো সিঙ্গেল সিটিজেনশিপ ছিল, মানে ইন্ডিভিজুয়াল সিটিজেনশিপ ছিল, আর এটা হচ্ছে প্লুরাল মানে ওয়েতে সিটিজেনশিপ দেওয়া। তাহলে এই হচ্ছে আমাদের 5টা মেথড। ইনকর্পোরেশন অফ টেরিটরিটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। সিকিমের লোকজনকে এইভাবেই সিটিজেনশিপ দেওয়া হয়েছিল একটা সময়। আচ্ছা, নেক্সট হচ্ছে চলে আসবো আমরা স্যার ওটাকে কি ওই ওই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন বলা হয়? মানে সিকিম যেভাবে 1975-এ ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেশন তো ওখানে চুক্তি হয়েছিল ওখানকার রাজার সঙ্গে, তার জন্য নয়। মানে সেটা তো রাজার সঙ্গে চুক্তি হয়েছে তাই বলা হয় ইনস্ট্রুমেন্ট অফ। ঠিক আছে, এটা এমনি যদি সিকিম আচ্ছা। কেন, তুমি এমনি যদি গোয়াকে নেওয়া হয়েছে, চন্দননগরকে নেওয়া হয়েছে, এগুলো তো সবই ভারতবর্ষের বাইরের টেরিটরি ছিল, পরবর্তীকালে যুক্ত হয়েছে আর সিটিজেনশিপ পেয়েছে। তারপরে রিসেন্টলি স্যার ওই বাংলাদেশের ইন্ডিয়া আর বাংলাদেশের মাঝখানে যে এনক্লেভ ছিটমহল গুলো ছিল, এরিয়া ছিল, ছিটমহল। সেই ছিটমহল এরিয়া সিটিজেনশিপকে নেওয়া, এটাও ইনকর্পোরেশন অফ টেরিটরি, আচ্ছা আচ্ছা। এগুলোকে বলতো। ঠিক আছে, এবার নাগরিকত্ব লুজ করার কনসেপ্টে ঢুকি। নাগরিকত্ব হারানোর পদ্ধতি 3টে রয়েছে। একটা হচ্ছে রিনাউন্সিয়েশন, যেটা হচ্ছে স্বেচ্ছায় নাগরিকত্ব ছেড়ে দেওয়া। টার্মিনেশন হচ্ছে ভারত বিদেশের নাগরিকত্ব গ্রহণ করার কারণে আমাদের সংবিধান যেহেতু মান্যতা দেয় না সিটিজেনশিপের, একসঙ্গে দুটো কান্ট্রি, তাই ভারতের নাগরিকত্বটা টার্মিনেট হয়ে যাবে তার। আর থার্ড ওয়ান হচ্ছে ডেপ্রিভেশন, কিছু নির্দিষ্ট কারণের নিরিখে ভারত সরকার আমার নাগরিকত্ব বাতিল করতে পারে, যেমন ফার্জি ডকুমেন্ট দেখিয়ে নাগরিক হয়েছি, বা আমি ভারত সরকারের ডিসলয়ালিটি দেখিয়েছি ভারত সরকারের বিরুদ্ধে, অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছি, আমি এনিমি ডিউরিং ওয়ার পিরিয়ড আমি এনিমি কান্ট্রিকে সাহায্য করছি কোনোভাবে, বা আমি ভারতবর্ষে কনস্ট্যান্টলি 5 বছর ব্যাক 7 বছর কনস্ট্যান্টলি ভারতবর্ষে ব্যাক করিনি, আমি একজন এনআরআই ভারতীয় ব্যক্তি কিন্তু বিদেশ থেকে আর ফিরিনি, 7 বছরের মধ্যে একবারও ইন্ডিয়াতে এন্টার করিনি, তাহলে সেক্ষেত্রে ভারত সরকার আমার নাগরিকত্ব ক্যান্সেল করে দিতে পারে। আমি বিদেশে গিয়ে ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য পানিশ হলাম 2 বছর বা তার বেশি দিনের জন্য, তার জন্য ভারত সরকার আমার নাগরিকত্ব ক্যান্সেল করে দিতে পারে। কিংবা আমি ভারতবর্ষে নাগরিকত্ব ন্যাচারালাইজেশনের মাধ্যমে বা রেজিস্ট্রেশনের মাধ্যমে পাওয়ার পরে 5 বছরের মধ্যে আমি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হয়ে গেলাম, সেক্ষেত্রে ভারত সরকার আমার ভারতের নাগরিকত্ব ক্যান্সেল করে দিতে পারে। এরকম ভাবে বিশেষ বিশেষ কিছু ক্রাইটেরিয়ার থ্রু দিয়ে, মানে সেই ব্যাপারগুলো ঘটলে, সেই কন্ডিশনগুলো ঘটলে ভারত সরকার মানে এই ডেপ্রিভেশন পদ্ধতির মাধ্যমে তার ভারতীয় নাগরিকত্বটাকে ক্যান্সেল করে দিতে পারে। এই হচ্ছে আমাদের 3টে পদ্ধতি নাগরিকত্ব লুজ হওয়ার। এই পর্যন্ত ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। মানে তাহলে স্যার এবার নাগরিকত্ব দেওয়া বা না দেওয়ার বা কেড়ে নেওয়া এই ব্যাপারগুলো মানে ভারত সরকারের কোন দপ্তর থেকে? মিনিস্ট্রি অফ এক্সটার্নাল মিনিস্ট্রি অফ অ্যাফেয়ার। এক্সটার্নাল অ্যাফেয়ার্স, এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, মানে এটা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, সেই সঙ্গে অবশ্যই মানে সাহায্য নেবে হচ্ছে আমাদের যে হোম মিনিস্ট্রি আছে তার থেকে। স্বরাষ্ট্র মন্ত্রকেরও কনসার্নের বিষয় এটা। ঠিক আছে,
পেরেছো? স্বরাষ্ট্রমন্ত্রীর কনসার্নের বিষয় কেন? কারণ ওই লোকটা কোনো ফৌজদারি কেসে জড়িয়ে আছে কিনা এইসব ব্যাপারের জন্য। না, আমাদের দেশের মানুষকে রক্ষা করার দায়িত্ব তো মানে আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রক তারও তো, তাই না? আমাদের দেশের মানুষের, তাই কোনো একজন মানুষের যদি এইভাবে নাগরিকত্ব চলে যাচ্ছে বা নাগরিকত্ব তাকে দেওয়া হচ্ছে, যেমন এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্ট্রিও দেখে, ঠিক তেমনই সেটা দেশের হোম মিনিস্ট্রিরও দায়িত্বের মধ্যে পড়ে। জয়েন্ট ওয়ার্ক দেখবে, যত এই নাগরিকত্ব সংক্রান্ত যে বিলগুলো নিয়ে আসে, হয় সেটা বিদেশ মন্ত্রক থেকে অথবা স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ইন্ট্রোডিউস করা হয়। ওকে। স্যার আমি যখন পাসপোর্ট পেয়েছিলাম তখন এই বারাসাত থানার আর কি ওই ডিআইবি থেকে ভেরিফিকেশনের জন্য এসেছিল, মানে আমাকেও ডেকে পাঠিয়েছিল। হুম। তা থানার এখানে মানে ইনক্লুশনটা তখন বুঝিনি আর কি ব্যাপারটা, ওই তো ওই মানে জন্যই তো ওই পুলিশ জন্যই তো ডিপার্টমেন্ট। বললাম তোদের সঙ্গে একসঙ্গে কাজ করে বলে। IBS basically related with law and order matter, and law and order matter is related with the home ministry, না? তো এটা রাজ্য হোম ও আচ্ছা 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 স্বরাষ্ট্র আচ্ছা। দপ্তরকে দেওয়া হয়, আর রাজ্য স্বরাষ্ট্র দপ্তর কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে মানে একসঙ্গে কনকারেন্টলি কাজ করে। আর তোমার পাসপোর্টের মধ্যে কিন্তু ওখানে মানে বৈদেশিক দপ্তর লেখা আছে, মানে মন্ত্রক লেখা আছে, কিন্তু তোমার কাজের ক্ষেত্রে দেখবে প্র্যাকটিক্যালি কাজটা তো আর বৈদেশিক দপ্তরের লোকজন তার এগুলো করে না, এগুলো সব স্বরাষ্ট্র দপ্তরের লোকজনকে দিয়ে করানো। সেই জন্য বললাম যে অ্যাসিস্টেড, মানে ওই সেই সঙ্গে অ্যাসিস্ট করবে হচ্ছে হোম মিনিস্টার। বোঝা গেছে? স্যার হ্যাঁ হ্যাঁ, স্যার এখানে একটা আমার পার্সোনাল কোয়েশ্চেন করে নিচ্ছি। স্যার পাসপোর্ট যদি রিনিউ না করাই তাহলে কি ওটা ক্যান্সেল হয়ে যাবে ডকুমেন্টটা? হ্যাঁ, পাসপোর্ট অবশ্যই রিনিউ করাতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? রিনিউ করলে আর অত চাপ নেই, কিন্তু ওই আবার প্রসেস গুলো আবার মোটামুটি মেনটেন করতে হবে। মানে সেই লোকটা তো চেঞ্জ হয়ে যেতে পারে না, সে তো বিদেশের নাগরিকত্ব নিতে পারে, ওরা একবার চেকিং করে না। আমাদের ভারতবর্ষ তো পপুলেশন বিশাল, ফলে এটাকে রিভিউ করা, এগুলোকে মনিটরিং করা, কোনো একজন ব্যক্তি বিদেশের নাগরিক হয়ে গেল কিনা, এগুলো খুব মুশকিল, মানে এগুলো করার মতো সেভাবে লোকজন নেই আমাদের। এবং এগুলোকে ডিজিটালি মনিটরাইজেশন, যতক্ষণ ডিজিটালি কোনো কাজ করছো তো বোঝা যাবে যে তুমি অ্যাপ্লাই করলে বিদেশের নাগরিকত্বের, বা তুমি বিদেশের ভিসা নিয়ে কোনো দেশে চলে গেলে, এটা তো সরকারের কাছে নথিভুক্ত হচ্ছে, কিন্তু তুমি বিদেশে গেলে না, কিন্তু তোমার কাছে পাসপোর্ট রয়েছে, তো সেক্ষেত্রে তুমি যদি এটাকে রাখতে চাও, কন্টিনিউ করতে চাও, আবার রিনিউ করতে হবে। ঠিক আছে? আচ্ছা স্যার বুঝতে পেরেছি। বারাসাত থানার ডিআইবি কে টাকা দিয়েছিলে তো মিষ্টি খেতে? তো তখন আমার হ্যাঁ আমার লাগেনি, আমার মামা যেহেতু আগে ডিআইবি তে ছিল, তো মামার রেফারেন্সে হয়ে তখন টাকা চায়নি ওরা আর কি, আচ্ছা, কিন্তু যেতে হয়েছে আমাকে দুবার করে। ভালো, ইউ আর লাকি ওয়ান। চলো নেক্সট পয়েন্টে যাই। আর্টিকেল 5-এ যাচ্ছি, দ্য সিটিজেনশিপ। এখানে তিনটে ক্রাইটেরিয়া কথা বলছে, দেখো একটা আমরা পড়লাম একটু আগেই, বাই বার্থ, ওটাই বলছে ভারতবর্ষে যারা 1950 বা তারপরে জন্মেছে, বাই আইদার অফ হিজ অর হার প্যারেন্টস, তার বাবা মা বা কেউ একজন ভারতীয় ব্যক্তি, অথবা যে 5 বছর কনস্ট্যান্টলি ইন্ডিয়াতে বসবাস করে, এই তিনটের মধ্যে যে কোনো একটা হলে তাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এটা বলছে আর্টিকেল 5, যেটা তার মানে বাই বার্থ, বাই ডিসেন্ট আর বাই রেজিস্ট্রেশনের কথা বলছে। এটা ক্লিয়ার? 5 নম্বর ধারা। ওইটা দিয়েই হ্যাঁ স্যার। কোশ্চেন দেয় যে কোন ডেটের পরে এভাবে কোশ্চেন দেয়, বা কোন কোন ক্রাইটেরিয়া রিলেটেড উইথ দিস, মানে অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপের ক্ষেত্রে ওটা বলবে বাই বার্থ আছে, বাই ডিসেন্ট আছে, বাই রেজিস্ট্রেশন আছে। আচ্ছা, নেক্সট আর্টিকেল 6 আর 7 বেসিক্যালি ভারত পাকিস্তানের সঙ্গে বাইল্যাটারাল এগ্রিমেন্টের রেসপেক্টে দুটো ডেট ঠিক করা হয়েছে, সেই ডেটের রেসপেক্টে যারা ভারতবর্ষ থেকে পাকিস্তানে বা পাকিস্তান থেকে ভারতবর্ষে চলে এসেছে ওদেরকে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। আর্টিকেল 6 বলছে কি বলছে, রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন পারসন হু ওয়াজ মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান টু ইন্ডিয়া, পাকিস্তান থেকে ইন্ডিয়াতে চলে এসেছে কবে, বিফোর 19 জুলাই 1948, এবং চলে আসার পরে কি করেছে, তখন থেকে সে ভারতবর্ষেই কনস্ট্যান্টলি বসবাস করছে। মানে সেই যে দেশান্তরিত হয়েছে তবে থেকে সে ভারতেই পাকাপাকি ভাবে বসবাস করছে, তাহলে স্বাভাবিকভাবে তাকে কি ভারত সরকার নাগরিকত্ব দিয়ে দেবে, ওটাই বলা হচ্ছে আর্টিকেল 6 ওয়াইজ। আর আর্টিকেল 7 বলছে রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন পারসন হু ওয়াজ মাইগ্রেন্টস ফ্রম ইন্ডিয়া টু পাকিস্তান, তাহলে পাকিস্তানে চলে গেছিল কবে, আফটার 1 মার্চ 1947, বাট লেটার পরে আবার ফিরে এসে ভারতবর্ষে পুনরায় বসবাস করতে শুরু করেছে, তার ফলে এদেরকেও ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হবে, তাহলে রিসেটেলমেন্টের জন্য চলে এসছে সেই রেসপেক্টে। আর আর্টিকেল 8 বলছে পিআইও যারা ব্যক্তি, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, একটু আগে আমি বলছিলাম, বাংলাদেশ আর পাকিস্তান বাদে বাকি সব দেশের পিআইওদের ভারত সরকার ভারতীয় নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেছে আর্টিকেল 8 ওয়াইজ।
তাহলে 6, 7, 8 তিনটেই ক্লিয়ার। 6 হচ্ছে যারা পাকিস্তান থেকে ইন্ডিয়াতে চলে এসেছে এবং তখন থেকে বসবাস করছে। 7 হচ্ছে যারা ইন্ডিয়া থেকে পাকিস্তানে গেছিল আবার ফিরে এসেছে, তখন থেকে তারা ইন্ডিয়াতেই পাকাপাকিভাবে বসবাস করছে। আর আর্টিকেল 8 হচ্ছে পিআইও ব্যক্তি এক্সেপ্ট পাকিস্তান এন্ড বাংলাদেশ, সিটিজেন অফ পাকিস্তান এন্ড বাংলাদেশ। এবার চলে আসি 9, এর মধ্যে বলছে স্বেচ্ছায় ভারতবর্ষের নাগরিকত্ব গ্রহণ করার বিষয়, অর্থাৎ ভলেন্টারিলি অ্যাকোয়ারিং সিটিজেনশিপ অফ এ ফরেন স্টেট। যদি কেউ বিদেশের নাগরিকত্ব স্বেচ্ছায় গ্রহণ করে কি হবে, একটু আগে বলেছিলাম ভারতবর্ষের নাগরিকত্ব কি হবে, ক্যান্সেল হয়ে যাবে। ওটাই বলছে নট টু বি আ সিটিজেন অফ ইন্ডিয়া। আর্টিকেল 10 বলছে নাগরিকত্বের এই যে অধিকার, এগুলো কনস্ট্যান্টলি প্রোভাইড করা হবে এবং এটা সেই 1950 সাল থেকে এখনো কনস্ট্যান্টলি দেওয়া হচ্ছে। আর আর্টিকেল 11 বলছে আমাদের নাগরিকত্ব সংক্রান্ত যা যা পড়লাম আমরা, এটা সংক্রান্ত কিছু যদি চেঞ্জেস করতে হয় পার্লামেন্ট সেই চেঞ্জেসটা করতে পারবে সিম্পল ল মেকিং প্রসেস, মানে সিম্পল মেজরিটির মাধ্যমে। এইভাবেই আর্টিকেল 11 এর রেসপেক্টে 1955 সালে নাগরিকত্ব সংক্রান্ত আইন বানানো হয়, যে আইনের মধ্যে অ্যাকুইজিশন এন্ড ডিটারমিনেশন সংক্রান্ত ডিটেলস দেওয়া আছে। এছাড়াও ভারতবর্ষের রাষ্ট্রপতিকে যে প্রথম নাগরিক বলা হয়, এটাও এই নাগরিকত্ব আইনেই দেওয়া আছে। তাহলে এটা একটা স্ট্যাচুটরি স্ট্যাটাস। প্রেসিডেন্ট ইজ দ্য ফার্স্ট সিটিজেন ইজ আ স্ট্যাচুটরি স্ট্যাটাস, কনস্টিটিউশনাল স্ট্যাটাস নয়। কেন স্ট্যাচুটরি স্ট্যাটাস এখনই বললাম, সিটিজেনশিপ অ্যাক্টের মাধ্যমে বলা আছে, এটা আইনের মধ্যে বলা আছে বলে এটা একটা আইনি স্ট্যাটাস। বোঝা গেছে এটা? হ্যাঁ, কিন্তু স্যার এটা এই এক্সট্রা কনস্টিটিউশনের মধ্যে যাচ্ছে কেন? এক্সট্রা কনস্টিটিউশনাল না, এটা এক্সট্রা স্ট্যাটাসটা এক্সট্রা কনস্টিটিউশনাল, সংবিধানে দেওয়া নেই তাই ফার্স্ট সিটিজেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা বুঝতে একটা পেরেছি। আইনে বলা আছে সিটিজেনশিপ অ্যাক্ট। সিটিজেনশিপ অ্যাক্টটা তো সংবিধানে নেই। সিটিজেনশিপ অ্যাক্ট একটা ইন্ডিভিজুয়াল আইন, যেমন ধরো ডাউরি প্রহিবিশন অ্যাক্ট, পণ প্রথা নিষিদ্ধ আইন, এটা তো একটা আলাদা আইন, সংবিধানে তো আর দেওয়া নেই। সেই জন্য এই নাগরিকত্ব আইনকে আজ পর্যন্ত 9 বার চেঞ্জ করা হয়েছে। প্রত্যেকবার চেঞ্জেস কিছু নতুন নতুন বিষয় অ্যাড করা হয়েছে। এভাবেই সম্প্রতি 2019 সালে যে চেঞ্জেস করা হয়েছিল তাই নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়, কারণ এখানে স্পেশালি আমরা দেখব মুসলিম কমিউনিটিদের জন্য 11 বছর বসবাস করার পরে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থার কথা বলা হয়েছে। এছাড়াও আসামের জন্য এতদিন পর্যন্ত কিছু এক্সেপশনাল প্রভিশন ফলো করা হতো, যেটা এই 1900 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে রাখা হয়। তো তার জন্য আমরা দেখবো যে এটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়, আর সুপ্রিম কোর্ট তারপরে এটাকে ফাইনাল কোনো জাজমেন্ট না দিয়েই ব্যাপারটাকে হোল্ড রেখে দিয়েছে। 2019 অ্যামেন্ডমেন্টের মধ্যে যে যে চেঞ্জেস গুলো অ্যাড হয়েছিল, নাম্বার 1, ইলিগাল ইমিগ্রেশন মিনিং চেঞ্জ হয়। 6টা কমিউনিটিকে বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়, যার মধ্যে হিন্দু, শিখ, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন আর পার্সি রয়েছে। আর সেই সঙ্গে হচ্ছে মুসলিমদের ক্ষেত্রে প্রসেসটা কিছুটা জটিল করে দেওয়া হয়, কঠিন করে দেওয়া হয়। বাকি নন মুসলিমদের ক্ষেত্রে সেটা সহজ পদ্ধতি, অর্থাৎ 5 বছর থাকলেই ভারতের নাগরিকত্ব পাওয়ার সুযোগ করে দেওয়া হয়। তো এইগুলো নিয়ে ডিবেট হয় যেগুলো আমি বললাম, সেটা পরবর্তীকালে সুপ্রিম কোর্ট আর কোনো ফাইনাল জাজমেন্ট দেয়নি। স্যার এই আসামের এই ব্যাপারটা একটু বলবেন, আসামের যে স্পেশাল প্রভিশনটা কি? এই যেখানে লেখা আছে দেখো, যে আসামে কি হতো, আসামে একটা সময়ে ওখানকার যারা স্থানীয় মানুষ, তাদের কাজের পরিমাণ কমে যাচ্ছিল। তো 60s সময় থেকেই আসামের লোকজনের, বিশেষ করে সেই সময় ওখানে আসামে ছাত্র বিভিন্ন ইউনিয়ন যেগুলো ছিল, স্টুডেন্ট ইউনিয়ন, তারা আসাম গভর্নমেন্টের কাছে এবং সেই সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে ডিমান্ড করে যে তাদের কিছু লোকাল পিপলদের কিছু বিশেষ সুযোগ দিতে হবে। যেমন চাকরি, সরকারি সুযোগ সুবিধা, স্কিমের সুযোগ সুবিধা, এগুলোতে শুধুমাত্র আসামের যারা স্থায়ী বাসিন্দা, যারা 71 সালের বা তার আগে ভারতবর্ষে এন্টার করেছে, সেই সব ব্যক্তিদের, যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এন্টার করেছে সেই সব ব্যক্তিদের না দিয়ে শুধুমাত্র যারা আসামে দীর্ঘদিন ধরে, যারা পিঢ়িদের পিঢ়ি ওখানে বসবাস করছে বংশানুক্রমিক ভাবে, তাদেরকে এইসব সুযোগ সুবিধা দেওয়া হবে, মানে দিতে হবে, বাইরের লোককে দেওয়া যাবে। তো এই জন্য আমরা দেখবো যতবারই নাগরিকত্ব আইন তৈরি হয়েছে এই সব আসামি লোকাল পিপলদের জন্য বিশেষ কিছু সুবিধে রাখা হয়েছিল, যার জন্য আসামে বাইরের লোকজন খুব বেশি বসবাস করতো না, মানে বিদেশে। তারা দেখতো যে বিদেশ থেকে এসে আসামে থাকা মানে তো সরকারি সুযোগ সুবিধা পাচ্ছি না, তাই তারা ওর থেকে ভালো চয়েস বা মানে পশ্চিমবঙ্গকে দেখতো বা ত্রিপুরাকে দেখতো। এই জন্য আমরা দেখবো যে তারপরেই যদি মানে আসামের পরেই সেই সংখ্যাটা
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেক বেড়ে গেছে, যার ফলস্বরূপ দেখতে পাচ্ছ এখনো প্রচুর ভারতবর্ষে বিভিন্ন যে সীমান্ত লাগোয়া স্টেট রয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম স্টেট যেখানে প্রচুর বিদেশের লোকজন বসবাস করে। তো এই ব্যাপারটা আইনের মধ্যে রাখা হয় যে যারা সেই সব ডকুমেন্ট যাদের রয়েছে, অর্থাৎ ৭১ সালের আগের থেকে যারা বাংলাদেশ মানে আসামে বসবাস করে তাদেরকেই সেই সুযোগ দেওয়া হবে। কিন্তু নতুন আইনে ওরকম করে কোনো আলাদা করে টাইম স্ট্যাটাস বা কোনো পার্টিকুলার স্টেটের জন্য বিশেষ সুবিধে আর অন্য স্টেটে নেই এরকম কিছু রাখা হয়নি, যার ফলে এই বিতর্কটা ওঠে যে বিশেষ সুযোগ সুবিধা আসামের মানুষজনকে দেওয়া হয়নি এই আইনে, তারাও সোচ্চার হয়, বিরুদ্ধাচরণ করে। ওকে, বুঝতে বুঝতে পেরেছি। নেক্সট হচ্ছে এনআরসির বিষয় দেওয়া আছে। এনআরসি হচ্ছে নাগরিকত্ব আইনের ২০০৩ সালের যে পরিবর্তন হয়েছিল তাতে যুক্ত হয়। এনআরসি হচ্ছে আবার সেই আসাম পিপলরা একটা ১৯৫০ সালে এটা ডিমান্ড করে এবং তখন সেই সময় করাও হয় সিকিমের জন্য। পুনরায় আমরা দেখব যে এটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে উদ্যোগ নেওয়া হয় যে গোটা ভারতবর্ষে আমরা আসাম মডেলকে ফলো করে এরকম করব, একটা জাতীয় নাগরিক পঞ্জি করব, সেই নাগরিক পঞ্জিতে যারা যারা রেজিস্টার করাবে শুধুমাত্র তাদেরকে আমরা ভারতবর্ষের নাগরিক বলে গণ্য করব, অন্যদেরকে আমরা আবার অন্যান্য সুযোগ সুবিধা আছে সেই ব্যবস্থার মধ্য দিয়ে নাগরিকত্ব পাওয়ার যে ওয়ে আছে সেগুলোর থ্রু দিয়ে তাকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করব। তো এই এনআরসি তালিকা এই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এটা করার উদ্যোগ নেওয়া হয়, কিন্তু দেখা যায় যে করতে গিয়ে একটা হিউজ খরচের ব্যাপার আছে, তো এই জন্য এটাকে হোল্ড করে দিয়েছে। এনআরসি বলে আর কোনো রকম ব্যবস্থা বা স্কিম ইন্ডিয়াতে এই মুহূর্তে চলছে না, বা ইন ফিউচারও চালানোর কোনো ভাবনা চিন্তা সরকারের নেই। ওকে, হ্যাঁ স্যার। ওই ওই জন্য ২০১৯ সালে যখন অ্যামেন্ড করা হয় তার জন্য আসামেই সব থেকে বেশি হিংসাটা হয়, আর অন্যান্য স্টেটে যদি হয় সেটা পুরোপুরি পলিটিক্যাল কজ। বিজেপি চাই যে সে বেঙ্গলে তো খুব হয়েছিল, এই যে মানে মুর্শিদাবাদ, বেলডাঙ্গা সব জায়গায় হয়েছিল। কারণটা হচ্ছে যে নট অনলি বেলডাঙ্গা মানে হোল স্টেটেই হয়েছে, কিছু যেগুলো বেশি করে মুসলিম অধ্যুষিত জায়গা সেখানে বেশি হয়েছে। কারণটা হচ্ছে টিএমসি বোঝাচ্ছিল যে এই অঞ্চলগুলো বা যারা মুসলিম তাদেরকে এই এনআরসি থেকে বাদ দিয়ে দেওয়া হবে, আর যারা হ্যাঁ, হিন্দু কিন্তু তারা তো পড়েই দেখেনি, এখানে তো ভারতীয় মুসলিমদের বাদ দেওয়ার কথা বলা হয়নি। বাদ দেওয়ার প্রশ্ন, বাদ দেওয়ার কোনো কি নিয়ম ওটা? ওটা তো না, অ্যাড নিয়ম করা, দিয়ে না সেটা। তো বাদ দেওয়ার নিয়মের মধ্যে তো ঢুকছেই না, ওটা ব্যাপারটাই তো অ্যাড হুম। করার নিয়মের মধ্যে, মানে সেটা লোকজনকে ভুল বুঝিয়েছে যাতে যদি ওই আইনটা কার্যকরী হয় তাহলে সুবিধাটা কার হবে? বিজেপির। কারণ ওটা তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মুসলিমদের মানে মুসলিমদেরকে ১১ বছর থাকার পরে নাগরিকত্ব দেওয়ার বিধান দিয়েছে। তো তার ফলে খুব হুম, হুম, হুম। তাড়াতাড়ি কারা সিটিজেন হয়ে যাবে, মুসলিমরা হবে না, হিন্দুরা হবে, খ্রিস্টানরা হবে, শিখরা হবে, পার্সিরা হবে। তাহলে এক ধাক্কায় এইসব ভোটার যারা এরকম নতুন নাগরিকত্ব পাবে, ওরা এসেই কাকে ভোট দেবে? বিজেপিকে দেবে না টিএমসি কে দেবে না কংগ্রেসকে দেবে? ওদেরকে নাগরিকত্বের ব্যবস্থা করে দিল কে? কোন সরকার? বিজেপি গভর্নমেন্ট। তাহলে কাকে ভোট দেবে ওরা? বিজেপি কি দেবেন মানে ন্যাচারালি এক আর কি। ধাক্কায় তাহলে কাদের ভোট বাড়বে? ওদেরই ভোট বাড়বে আর কি। ওদের ভোট বাড়লে কাদের অসুবিধে? অপোনেন্টদের অসুবিধা, মানে আমাদের এখানকার যা অপোনেন্ট গভর্নমেন্টের সরকার জন্য। কি করবে? ভুলভাল বোঝাবে যাতে ক্যাওস হয়, যাতে ওই হ্যাঁ, 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 সরকারের বুঝতে সম্বন্ধে পেরেছি। সবাই বিরূপ মনোভাব তৈরি হয়। পলিটিক্যাল কজ, মানে ওটার কোনো বেস নেই, বেসলেস। এই রিসেন্টলি যেমন কদিন আগে যেমন বেসলেস একটা ঘটনা ঘটলো, ওইরকম এটা বেসলেস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লোকজন তো অত চিন্তা করে না, তো খোঁজও রাখে না। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি আমাদের রেসিডেন্ট বেস কিছু সুযোগ সুবিধা আমাদের ভারতবর্ষের মানুষজনকে ওই আইনে দেওয়া হয়েছিল, যেটা নিয়ে অনেক প্রশ্ন ওঠে। সত্যি তো আমাদের সংবিধান তো এরকম আইনের মানে কোনো ধর্মের মাধ্যমে কোনো রকম বৈষম্যের স্বীকার করে না। তো সেখানে ভারতবর্ষের সরকার থেকে জানানো হয় যে সরকার যেহেতু পার্লামেন্টের হাতে রিজনেবল রেস্ট্রিকশন জারি করার ক্ষমতা রয়েছে, তাই আমরা শুধুমাত্র সেই সব দেশের পার্টিকুলার নন মুসলিম ব্যক্তিদেরকে সেই সুযোগটা দিচ্ছি, কারণ ওইসব দেশগুলো মুসলিম অধ্যুষিত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান। তাহলে ওইসব দেশে মুসলিমদের ওপর কোন রকম এরকম হিংসা হয় এরকম কোনো এক্সাম্পল নেই, বরং সেখানে নন মুসলিম এইসব কমিউনিটিদের উপর হিংসা হয়। তাই আমরা বেসিক্যালি রিজনেবল রেস্ট্রিকশনের রেসপেক্টে মুসলিমদের জন্য ১১ বছর এবং অন্যান্য কমিউনিটির জন্য মাত্র ৫ বছর থাকলেই ভারতীয় নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করি। তো এইভাবে আমাদের ভারত সরকার সেটাকে বোঝায়। তো সম্প্রতি ওই নাগরিকত্ব আইন যেটা হয়েছিল সেটা কিন্তু কার্যকরী হয়ে গেছে ১১ই মার্চ ২০২৪ থেকে।
ঠিক আছে? ওই আইনটা কার্যকরী হয়েছে। আর রিসেন্টলি আরেকটা যেটা হয়েছে, ওই যে আসামের জন্য যে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, ওটা ওই ওটা সেকশন 6A তে ছিল। তো দিস প্রভিশন গ্র্যান্টস রিজেনশিপ টু মাইগ্রেন্টস হু এন্টার্ড আসাম ফ্রম বাংলাদেশ বিফোর March 25, 1971। তাহলে ওদেরকে কি করতো? সিটিজেনশিপের দেওয়ার ব্যবস্থা করতো। তো এটাকে রিসেন্টলি 6A অফ দি সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এটাকে সাংবিধানিকভাবে ভ্যালিড করেছে। তাহলে এই যে আগে মানে পরবর্তীকালে এটাকে ইনভ্যালিড করে দিয়েছিল, সেটা আবার ভ্যালিড হয়ে গেছে, যার ফলে আসামের এখন ওই পুরনো যারা পাকিস্তান মানে বাংলাদেশ থেকে চলে এসছে, ওদেরকেও ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া যাবে, সেই ব্যবস্থা করে দিয়েছে সুপ্রিম। ওকে, এই দুটো ইনফরমেশনটা সাম্প্রতিক ইনফরমেশন। একটা অক্টোবর 17, 2024-এর ডিক্লারেশন সুপ্রিম কোর্টের, আর একটা হচ্ছে নাগরিকত্ব সম্পর্কিত যে সংশোধন সর্বশেষ 2019-এ হয়েছিল, যার কার্যকরী হওয়ার ডেট 11 মার্চ 2024। বাকি নাগরিকত্ব আইন কবে তৈরি হয়েছে, কবে কার্যকরী হয়েছে, সম্প্রতি সংশোধনটা কোন আইনসভাতে কত ডেটে পাস হয়েছে, সব ডিটেলস দেওয়া আছে। এই পর্যন্ত ক্লিয়ার? সবগুলো সাংবিধানিক প্রভিশন ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এবার আমরা চলে আসবো হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের কেসে। প্রথম হচ্ছে ইজাহার আহমেদ কেস। এটার মধ্যে কি হয়েছে? whether a person born in India but voluntarily acquisition of a foreign passport, তার কি ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকবে না থাকবে না, এই নিয়ে প্রশ্ন ওঠে। সুপ্রিম কোর্ট বলে যে সেকশন 9 অফ দি সিটিজেনশিপ অ্যাক্ট 1955 বলেই দিয়েছে যে অটোমেটিকলি তার ভারতীয় নাগরিকত্ব কি হবে? ক্যান্সেল হয়ে যাবে রিপিল হয়ে যাবে। পাসপোর্ট নিলে। তাহলে সেটাই সংবিধানের ওই আইনটাকে ব্যাখ্যা করে দিয়ে ওটাকেই ব্যাখ্যা করেছে। লুইস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস। এখানে ফরেনার্সের রিসাইড ভারতবর্ষে যে কোনো জায়গায় বসবাস করার অধিকার রয়েছে কিনা পার্মানেন্টলি, তার সম্পর্কে ব্যাখ্যা দেয় সুপ্রিম কোর্ট। বলে যে না, ফরেনার্সদের ফান্ডামেন্টাল রাইট তো নেই কোথাও রিসাইড করার, কারণ আর্টিকেল 19-এর মধ্যে পড়ে ওটা। আর্টিকেল 19 তো ফরেনারদের নেই। গভর্নমেন্ট হ্যাজ দ্য অ্যাবসলিউট ডিসক্রিশন টু গ্র্যান্ট অর ডিনাই সিটিজেনশিপ। কোনো একজন বিদেশি ব্যক্তিকে নাগরিকত্ব দেবে না দেবে না, এটা সরকার ঠিক করবে। এখানে কোনো ব্যক্তি নিজে থেকে আমাকে এটাই দিতে হবে এরকম কোনো ডিমান্ড করতে পারবে না। কেন স্যার, ওই ওই লোকটা কোথায় থাকতে চাইছিল, ওই রুইদাল রেড যে লোকটা ইন্ডিয়াতে দেখছি? বিদেশি হিসেবে ইন্ডিয়াতে পাকাপাকিভাবে বসবাস করতে চাইছিল। সুপ্রিম কোর্ট বলে যে না, ওইভাবে পাকাপাকিভাবে বসবাস করার অধিকার তো বিদেশিদের জন্য অ্যাপ্লিকেবল নয়। তাহলে যেটা বিদেশিদের জন্য অ্যাপ্লিকেবলই নয় 19 নম্বর ধারা, তার রেসপেক্ট থেকে উনি কি করে বলেন যে রাইট টু রিসাইড ইজ আ মানে ইজ ফান্ডামেন্টাল রাইট অফ ফরেনার। ও আচ্ছা আচ্ছা। নেক্সট প্রদীপ জৈন কেস। এখানে ডোমিসাইল রিকোয়ারমেন্ট, মেডিকেল কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে ডোমিসাইল রিকোয়ারমেন্ট লাগবে কিনা এটা নিয়ে জাজমেন্ট দেয় সুপ্রিম কোর্ট। বলে যে সিটিজেনশিপ আর ডোমিসাইল পুরো ডিফারেন্ট কনসেপ্ট, দুটো এক কনসেপ্ট না। আমি একটু আগে তোমাকে ওটা বোঝাচ্ছিলাম। সো ডোমিসাইল বেসড রিজার্ভেশন মাস্ট বি রিজনেবল। ডোমিসাইল বেসড যদি রিজার্ভেশন কিছু করতে হয়, যে বসবাস করা ব্যক্তিদেরকেই দেবো। যেমন আমরা দেখবো রামকৃষ্ণ মিশন এটা করে খুব, যে রামকৃষ্ণ মিশন স্থানীয় যারা লোকজন তাদেরকে ফিক্সড রেখে দেয় যে আমরা স্থানীয় এলাকার লোকজনের এই পোর্শনটা ভর্তি নেবো, আর বাইরের লোকজনকে 20% ভর্তি নেবো, বাইরের স্টুডেন্টদেরকে। তো এরকম কিছু এরা যদি কিছু রেসিডেন্ট বেস কোটা করে তো করতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা যেন যুক্তিযুক্ত হয়, যেন অযৌক্তিক কিছু না হয়। রামকৃষ্ণ মিশনের যুক্তিটা হচ্ছে এই 20 কিলোমিটারের মধ্যে আর কোনো স্কুল নেই, তো আমি যদি আমার এই স্কুলের মধ্যে শুধুমাত্র যারা খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি তাদেরকেই ভর্তি নেব, তাহলে আমার এই লোকাল এরিয়াতে তো কোনো স্কুল নেই, তাহলে আমি এখানকার স্থানীয় মানুষদের তারা ওরা কোথায় পড়াশোনা করবে? তাই আমি আগে স্থানীয়দের নেব, আর বাকি 20% কোটা রাখবো বাইরের ছেলে মেয়েদের জন্য। এরকম কোনো যুক্তিযুক্ত কারণ হতে হবে, এমনি এমনি কারণ করলে হবে। নেক্সট হচ্ছে রূপিন্দর সিং কেস। এখানে whether a child born to an Indian mother and foreigner father is an Indian citizen। আমি একটু এটা বুঝিয়েছি তোমাদেরকে যে ইন্ডিয়া বাই ডিসেন্ট ফলো করে, সেখানে বাবা মামা কেউ একজন ভারতীয় হলেই হবে। তো সুপ্রিম কোর্টে সেটাই বলছে যে চিলড্রেন বর্ন টু অ্যান ইন্ডিয়ান মাদার অ্যান্ড ফরেন ফাদার আফটার 1992 আর এন্টাইটেল ইন্ডিয়ান সিটিজেন, তাদেরকে ইন্ডিয়ান সিটিজেন বলা যায়। এই পর্যন্ত ক্লিয়ার সবগুলো কেস? নেক্সট ভগবতী হ্যাঁ স্যার। প্রসাদ কেস, যেখানে ডিস whether a person's citizenship can be questioned during election। নির্বাচনের সময় কোনো ব্যক্তির নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে? সুপ্রিম কোর্ট বলে অবশ্যই।
সিটিজেনশিপ স্ট্যাটাস ইজ এ কনস্টিটিউশনাল ম্যাটার, তাহলে অবশ্যই যদি কোনো ডাউট হয় তাহলে সেই ডাউটটা 1955 সালে সিটিজেনশিপ অ্যাক্টের মাধ্যমে সলভ করতে হবে, কারণ অ্যাক্টের মাধ্যমে ডিটেলস দেওয়া আছে। নেক্সট হচ্ছে ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, এটা হচ্ছে 2021 সালের কেস। এখানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019-এর যে বললাম চেঞ্জেসটা হয়েছিল সেটা নিয়ে চ্যালেঞ্জ জানানো হয়, এবং সেখানে সুপ্রিম কোর্ট বলে যে এটা নিয়ে কোনো ফাইনাল এখন জাজমেন্ট দেবো না, কারণ গোটা দেশ এখন অস্থির হয়ে আছে, তো এটা নিয়ে আমি ফিউচারে আরো লার্জার বেঞ্চে নিয়ে গিয়ে এটা জাজমেন্ট দেবো। এটা 5 জনের জাজের বেঞ্চ ছিল, আরো বড় বেঞ্চ নিয়ে এসে সেই জাজমেন্ট দেবে, এটা নিয়ে বক্তব্য রাখে। কারণ তারপরেই তো করোনা পিরিয়ড হয়ে গেছিল স্টার্ট, তো তারপরে ওটা ব্যাকডেটেড হয়ে গেছে, ওটা নিয়ে আর নতুন করে কোনো জল ঘোলাও হয়নি। সম্প্রতি 2024-এ ওটা কার্যকরীও হয়ে গেছে, ফলে ওটা নিয়ে সুপ্রিম কোর্ট আর সেরকম কিছু গুরুত্ব দেয়নি। ক্লিয়ার হয়েছে সম্পূর্ণটা? হ্যাঁ স্যার, তাহলে এই অনেক কোশ্চেন ইনফরমেশন স্যার, সব মনে রাখাটাই খুব কঠিন ব্যাপার। সে তো বটেই, মনে রাখাটা তুমি যদি বারবার করে ভালো করে পড়ো, তো এই কোশ্চেনগুলো এখানে এক্সপ্লেইন দেওয়া আছে 10টা, ওটা একবার বাড়িতে করে নেবে প্র্যাকটিস, তারপরে পরের দিন আমি যদি না পারো আমাকে ডিসকাস করে দেবো, ঠিক আছে? নাকি এখনই ওকে স্যার। করবে? 10টা কোশ্চেন আছে, তাহলে করতেও পারো, কোনো অসুবিধা নেই। তবে বাড়িতে পড়ে নিয়ে একবার করলে মনে হয় বেটার হবে। এখানে এনআরসি ডিটেলস আবার বাংলাতেও একটু দিয়ে দিয়েছি, এগুলো আনসার দেওয়া আছে প্রত্যেকটাই, তোমার যদি অসুবিধা হয় তো জিজ্ঞেস করো, ঠিক আছে? অমৃতা, ঠিক কি আছে স্যার। প্রশ্ন আছে? না স্যার, শরীর কেমন? ওই কালকে স্টিচ কাটবে, আপাতত ঠিক আছে। তাহলে অফ করলাম, নেক্সট ক্লাস আবার হ্যাঁ অ্যাজ স্যার। ইউজুয়াল। স্যার একটা কোয়েশ্চেন আছে স্যার, নন পলিটি বলে যে আপনার গ্রুপটা রয়েছে না, হ্যাঁ ওখানে স্যার আপনি ওই ফরেন পলিসি বা অন্যান্য বেশ কিছু পিডিএফ আপলোড করেন, ওইগুলো কি পড়তে হবে? মানে একটু হ্যাঁ আমি অনেক পিডিএফ এর মধ্যে না কিছুটা লস্ট হয়ে যাচ্ছি আর কি। হ্যাঁ, আমি ওই জন্য যেগুলো সবাইকে পড়তে হবে সেভাবে পেজ ওয়াইজ দিই, যে পুরো আর্টিকেল দিলাম। সেটা কম্পিটিটিভ ফিল্ডে পড়লে সবগুলো পড়লে তো খুব ভালো হয়, কিন্তু সবগুলো তো সবার পক্ষে পড়া সম্ভব না। যেমন আজকে দেখবে ফিলোসফি বলে একটা ওই ম্যাগাজিন দিয়েছি, ওটা সবারই প্রয়োজন নেই। ওখানে রেগুলার যেটা পড়বে কোনো একটা বাংলা বা ইংরাজি নিউজ পেপার, বা পারলে বোথ। আর সেই সঙ্গে হচ্ছে ইউপিএসসি এসেনশিয়াল যেটা আমি দিই, সেটা দেখবে দেখবে ওটা মাসে একটা করে হয়, ওটাও ইন্ডিয়ান এক্সপ্রেসেরই, ওইটা রেগুলার দেখো। আর ওটা বেসিক্যালি অপশনালে যারা স্টুডেন্ট, আমার নেট সেটের স্টুডেন্ট যারা, তাদেরকে আমি ওই ইন্টারন্যাশনাল ম্যাটারগুলো দেখতে বলি, বা ম্যাক্সিমাম আর্টিকেল ওদের জন্যই থাকে। আর ওই ফরেন পলিসিটাও তাই, আমার অপশনাল স্টুডেন্টদের জন্য। তো তোমার প্রয়োজন নেই, আমি জানি না, এবার তুমি যদি ইউপিএসসির জন্য প্রিপারেশন নাও, যেমন কয়েকজন নেয়, তো সেটা তারা আবার ওই না ইন্টারন্যাশনাল স্যার, ম্যাটার, আমার সম্ভব নয় স্যার। তাহলে বেশ কোনো প্রয়োজন নেই। তুমি তোমার রেগুলার একটা নিউজ স্যার পেপার। বলছি যে ওই আমি ইংরাজি পেপার যেটা বলছেন পড়ে দেখেছি, মানে অনেক সময়